তানশান ফিরে তাকায় বাবার দিকে। বিনা দ্বিরুক্তিতে সে বাবার দুই হাতের মাঝে বুকের সাথে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে যায়। তপবন নিজের চাদরের আড়ালে দুহাতে জড়িয়ে নেয় ছেলেকে। তার থুতনি ঠেকলো তানশানের মাথায়। মুহূর্তে বাবার উষ্ণতায় তানশানের শীত পালালো। কিছুটা পল বাবা ছেলের সেভাবেই নীরবে নির্বাক কেটে যায়। রূপসা নদীর মাঝে লঙ্ঘন নিয়ে দাঁড়িয়ে থাকা কোস্টারগুলো এবং স্বচ্ছ থই থই পানি দেখতে দেখতে বেশ কিছুক্ষণ পর তপবন নীরবতা ভাঙল। নম্র ভারী কণ্ঠে বলে ওঠে কিছু বিষাদময় স্মৃতির কথা। আমি তখন 10 বছরের একটা ছোট্ট ছেলে ছিলাম। তখন তোমার মেজো পাপা 6 বছরের ছিল, আর তোমার ছোট পাপা 2 বছরের। তোমার দাদুমণি দাদু ভাইকে নিয়ে আমরা একটি সুখী পরিবার ছিলাম। খুব সুন্দর হাসি খুশি তামাশা আনন্দ হই হল্লোড় করে দিন কাটতো আমাদের। কিন্তু হঠাৎ করে সে হাসি খুশি সংসারটা একদিন থমকে গেল, যেদিন তোমার দাদুমণি আমাদের ছেড়ে চলে যায়। শুরু থেকে স্বাভাবিকভাবে বাবার কথা শুনলেও শেষের কথাটায় মৃদু চমকালো তানশান। সে ঘাড় ঘুরিয়ে বাবার দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে শুধায়, দাদুমণি ছেড়ে চলে গিয়েছে মানে? দাদুমণি তো বাসায়। তপবন ম্লান হাসলো ছেলের অবুজ কণ্ঠে মিহিসরে বলে, সে তোমার ছোট দাদুমণি, আমার মা নয়। তানশান ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল বাবার দিকে। আকস্মিক এমন কথা সে সহজে হজম করতে পারল না। আজ পর্যন্ত সে এই কথা কখনো শোনেনি। সে তো জানতো নির্জনা বেগমই তার দাদুমণি। সে পুনরায় শুধায়, তবে তোমার মা কোথায়? নেই, আমার মা নেই। আমার মা এই পৃথিবীতে নেই। নদীর দিকে দৃষ্টি স্থির রেখে তপবন অশান্ত দৃঢ় কণ্ঠে বলে। তানশান বুঝল সে মৃত। সে পুনরায় সামনে তাকায়। তপবন লম্বা শ্বাস নিয়ে আবারও বলতে শুরু করলো, তোমার দাদুভাই তখন রাজনীতিতে মগ্ন ছিল, আমাদের সময় দিতে পারতো না। তখন তোমার ছোট পাপার মাত্র 2 বছরের একটা বাচ্চা ছিল। সে শুধু ছটফট করতো মায়ের জন্য। আমার জামা ধরে টানতো আর বলতো, ভাইয়া মা, মা আনো। মাকে না আনলে সে খাইতে চাইতো না। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়তো না খেয়ে। তখন আমি খুব ছোট ছিলাম। কাজের মহিলা আর আমার পক্ষে খুব কষ্ট ছিল তাকে সামলানো। ঠিক তোমার মতোই তুমি আমার ছটফট করতে মায়ের জন্য। পাপার হাতে খাইতে চাইতে না, ঘুমাতে চাইতে না, সারাদিন শুধু কাঁদতে। এতটুকু বলে তপবন থামে। গলা ধরে আসছে কেমন যেন। তানশানের মুখশ্রী জুড়ে মলিনতায় আচ্ছন্ন হতে লাগলো। তপবন বলতে লাগলো, আর 1 মাসের মধ্যে তোমার দাদুভাইও বিয়ে করে, আর সেই হলো তোমার দাদুমণি। সে এসে আমাদের 3 জনের কঠিন জীবনটা একদম সহজ করে দেয়। কিন্তু সেই সহজ জীবনটা আমাদের 3 জনেরই কারো ইনকামিং ছিল না। আমরা সকলেই আমাদের আগের জীবন চাইতাম, তবে সেটা তো অসম্ভব, তাই না? তখন আমিও তোমার মতো এমনই ভয় পেতাম, বাবা যদি আর আমাদের ভালো না বাসে। এভাবে ঠিক এমনটাই হয়েছিল। মায়ের অনুপস্থিতিতে বাবা একদম ছন্নছাড়া হয়ে যায়। সে নিজের কাজে এতটাই ব্যস্ত থাকে যে আমাদের সাথে ঠিক মতো কথা বলতে পারতো না। ভোরে বেরিয়ে যেত আর গভীর রাতে ঘরে আসতো। মাঝে মধ্যে খুব অভিমান হতো বাবা মায়ের ওপর। একা একা কাঁদতাম, কিন্তু কখনো বলা হয়ে উঠতো না কাউকে। এভাবে করে বাবা মাকে নিয়ে অন্য এক স্বপ্নের দুনিয়া গড়ি আমি নিজের মনে, যেখানে সুখ আর সুখ দুঃখ আসতো না আর না আমি আসতে দিতাম। ততদিনে আমি কলেজে পা দিয়েছি। জীবনের প্রারম্ভে একটা ধাক্কা খেয়ে ভঙ্গুর আমি। জীবন মানেই ছিল আমার পড়াশোনা। এই রোজ ইমরোজকে দেখার নিজের স্বপ্নে গড়া এই দুনিয়াটি। সেই স্বপ্নের দুনিয়াকে একদিন বাস্তবে রূপান্তর করে তোমার আম্মা। এই রোজ ইমরোজকে দেখার নিজের স্বপ্ন করা এই দুটি দুনিয়া। সেই স্বপ্নের দুনিয়াটিকে একদিন বাস্তবে রূপান্তরিত করে তোমার মাম্মাম। ক্লাসের সব থেকে দুষ্ট বকে যাওয়া ব্যাক বেঞ্চে ছিল সে। পড়াশোনা তার দূর সম্পর্কে হাত দিয়েছিল, তবে সে প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকতো। যার মূল কারণ ছিল ক্লাসের টপার তপন শিকদারকে টিজ করা। ক্লাসের টপার স্বল্পভাষী গম্ভীর সবচেয়ে ভদ্র ছেলেটির সাথে সাথে জীবনে প্রতিদিন আনন্দমুখর করে তোলা, তাকে জ্বালানোই ছিল তার কাজ। তবে বোর্ড এক্সামের আগে সে বুঝতে পারে আমাদের পথ আলাদা হয়ে যাচ্ছে শীঘ্রই। তখন তার মধ্যে পরিবর্তন আসে। বোর্ড এক্সামের আগে লাস্ট 2 মাস সে আমার হাতে পায়ে ধরে আমার কাছে পড়াশোনা করে। আমার মতো ফলাফল না করতে পারলেও অনেক ভালো ফলাফল করছিল। আমি তার থেকে এতটা ভালো ফলাফল আশা করিনি। এরপর ভর্তি পরীক্ষার জন্য ও আমার কাছে পড়াশোনা করে। তবে আমি কখনো বুঝতাম না তার এই পরিবর্তনের কারণ। কিন্তু সেদিন যখন ভর্তি পরীক্ষার রেজাল্ট দেয়, আমি আর তোমার আম্মু দুজনে খুলনা ইউনিভার্সিটিতে আর্কিটেকচার ডিপার্টমেন্টে চান্স পাই। সেদিন সে খুশিতে আত্মহারা হয়ে বলেছিল সে আমার সাথে পড়ার জন্য এত কষ্ট করেছে। কেউ কতটা উন্মাদ হলে এত দৃঢ় প্রত্যয়ী হতে পারে। তবে তাকে পড়ানোর সেই সময়টুকুর ব্যবধানে সেই টপারটি যে অচিরেই সেই ব্যাক বেঞ্চের প্রেমে পড়ে যায়, শুরু হয় দুজনের আরেকটি পথে চলা,
যেখানে সে আবার পড়াশোনা ছেড়ে বকাটে পোনা ব্র্যাক বেঞ্চে হয়ে যায়। তার হাতে পায়ে ধরে ভয় দেখে আমায় পড়াতে বসতে হয় তাকে। সময়গুলো গ্র্যাজুয়েশনের লাস্ট ইয়ারে আমরা বিবাহ করি, আর্লি এইজ। তার 1 বছর আগে তুমি আসো আমাদের কোলজোরে। যে বয়সে সকলে ক্যারিয়ার করতে ছোটাছুটি করেছিল, সেই বয়সে আমরা বাবা মা হয়েছি। তবে এটা নিয়ে আমাদের কোনোদিনও কোনো আফসোস ছিল না, বরং মনে হয়েছিল জীবনে আমি সবার থেকে এগিয়ে আসছি। কেননা তোমার মাম্মা আমার সেই স্বপ্ন পূরণ করেছে, যেটা আমি একটু একটু করে অন্তরালে গড়ে তুলি। আমার একটা পরিবার থাকবে, সন্তান থাকবে, আর আমি একজন ভালো বাবা হব। আমার জীবনে আজ এটাই ঘটে যাক না কেন, আমি সবসময় আমার সন্তানের সাথে বন্ধুর মতো থাকবো, তার মাথার উপর ছাদ হয়ে থাকবো। আমার যতটুকু ভালোবাসা রয়েছে তার জিম্মাদার রাখবো। আর সেটাই আমি পেরেছি খুব অল্প বয়সে। সকলের থেকে শ্রেষ্ঠ বাবা হওয়ার জার্নিটা সেখানেই শুরু হয়। মনে মনে জেদ ছিল যে আমি আর 5টা বাবা থেকে ভিন্ন হব। কিন্তু দেখো, সৃষ্টিকর্তার আমার খুশি সহ্যই হয় না। দ্বিতীয়বারের মতো আনন্দে ঝলমল করা, আবার জীবনটা স্নান করে দ্বিতীয়বারের মতো ধাক্কা সামলাতে আমি আবার নিজের একটা দুনিয়া গড়ে তুলি তোমায় নিয়ে। কিন্তু দেখো, সৃষ্টিকর্তার এখানেও নারাজি। সে আমার এত বছরের গড়া বাবা ছেলে দুনিয়াটা ম্লান করে দিল। আমার তো এতটুকু ছাড়ার কিছুই নেই। তবে সে কেন এমন করছে বলো তো? কেন আমার সেই সম্বলটুকু থেকে দূরত্ব সৃষ্টি করছে? তানশান নির্বাক দাঁড়িয়ে থাকে, মস্তিষ্কে ঘুরপাক খায় বারবার একটি কথা। ছেলেকে জড়িয়ে রাখা হস্তদ্বয় আরও দৃঢ় হলো তপবনের। কাটা কাটা চুলগুলোতে ঠোঁট ছুঁয়ে দিয়ে ধিমি কাতর কণ্ঠে বলল, বাবাকে খুব খারাপ তানশান, অনেক খারাপ কাজ করেছে তাই না? আমি ভেবেছিলাম আমার তানশানে তার বাবাকে নিয়ে কোনো সংশয় নেই। ভেবেছিলাম জীবনের যা ঘটে যাক না কেন তানশান বলবে আমার বাবা সবসময় আমার। কিন্তু দেখো, নিমিষেই আমি ভুল। আমার তানশান বাবাকে হারিয়ে ফেলার ভয়ে কান্না করছে, বাবার থেকে দৃষ্টি লুকাচ্ছে। আমার এই কাজটির কারণে কারো জীবনের জটিলতা হয়তো দূর হয়ে যাবে। আব্বু, তুমি যেমন একটা সুন্দর জীবনযাপন করো, সেও হয়তো একটা সুন্দর জীবনযাপন করতে পারবে। বাবাকে ক্ষমা করে দেয় না তানশান? তোমার মনে হয় তোমার বাবা কখনো তোমাকে ভুলে যেতে পারে? বাবার একটা মাত্র সম্বল তুমি তানশান। কী করে বোঝাবো আমি তোমায়? বাবা সব সময় তোমারই ছিল আর তোমারই আছে। আমার সন্তান আমার জন্য এতটা ঠুনকো নয় যে কারো আগমনে আমি তাকে ভুলে যাব। বাবার থেকে দূরত্ব তৈরি করো না প্লিজ। বাবা যে মরে যাবে তানশান। বাবার কাতর কণ্ঠের প্রেক্ষিতে তানশান একটা শব্দ বিনিময় করল না। ছেলের নীরবতায় তপবনের মুখশ্রীতে অমানিসা নেমে আসলো। এই যাত্রায় ছেলের মনে শঙ্কা কি আর দূর হবে না? ছেলের সাথে ঘৃণ এই দূরত্ব কি বাড়তেই থাকবে? হাহাকার জুড়ল তপবনের অন্তঃস্থল। আর কত? প্রত্যেকবার কেন তার জীবনের গতিবিধি নিজের আমূল বদলে নেয়? কেনই বা প্রত্যেকবার তার প্রিয় মানুষগুলোকে কেড়ে নেয়? নির্বাক তানশানকে আর কিছু বলল না তপবন। সাজ নেমেছে ব্যর্থতা আঁকড়ে তানশানকে নানুর বাসায় রেখে তপবন আর এরোজ বেরিয়ে আসে। এরোজ ভারাক্রান্ত বিষণ্ণ মনে ভাইয়ের পাণ্ডুর থমথমে মুখটি দেখে যায়। তপবন মাথা নত করে হাঁটছে। গাড়ির কাছে আসতে এরোজ তপবনকে বলল, আমি ড্রাইভ করছি ভাইজান। তপবন মাথা নেড়ে সায় জানায়, তবে ফ্রন্ট সিটে বসতে নিলে সুশ্রাব্য কিছু পিছু ডাক কর্ণকুহরে আন্দোলিত হলো। এরোজ পিছু ফিরে তাকায়। সোয়েটার পরতে পরতে তানশান দ্রুত পায়ে এগিয়ে আসছে এদিকে। তপবনের চোখে মুখে উজ্জ্বলতা বাড়তে লাগলো ছেলের কণ্ঠে। পিছু ফেরার আগে প্রবল বেগে তানশান আছড়ে পড়ল বাবার পৃষ্ঠদেশে। দুহাতে বাবার পৃষ্ঠদেশ শক্ত করে জড়িয়ে ধরে শুধায়, তুমি আমায় আগের মতো ভালোবাসবে? তপবন আলতো ঘাড় ঘুরিয়ে ছলছলে নয়নে তাকায়। মৃত্যুর আগ পর্যন্ত পাপা তোমার কাছে এরকমই থাকবে, যেমনটা তুমি চাও। কখনো আমায় অবহেলা করবে না? কখনো না। তুমি সবসময় আমার ম্যাথের টিচার থাকবে। সবসময় থাকবো। তোমার নতুন পরিবার হলেও তুমি কখনো আমায় ভুলে যাবে না। বাবা নিজেকে বলতে পারি, কিন্তু তানশানকে কখনোই না। বাবা আর তানশান নতুন পরিবার ঢাল হব তো তানশান? ঘন ঘন মাথা নেড়ে বলল। বাবার কথায় তানশান জোরে জোরে মাথা নাড়ল। সে হবে। তপবনের অষ্টপুটে বিশ্বজয়ের হাসি ফুটে উঠল। ছেলের সঙ্গ তার সাথে রয়েছে, তবে আর কি প্রয়োজন? বাবাকে জড়িয়ে ধরে তানশান নাক টেনে কেঁদে উঠল। ক্রন্দনরত গলায় বলল, সরি পাপা, আমি রিয়েলি ভেরি সরি। আমি তোমাকে খুব ভালোবাসি। মাম্মা চলে গিয়েছে, তুমিও যদি আমায় ভুলে যাও তবে আমি কি নিয়ে থাকবো? তাই ভুল করে ফেলেছি। আমি তোমায় আর কখনো কষ্ট দেব না। তপবন ছেলেকে পেছন থেকে টেনে সামনে নিয়ে আসে। বুকে জড়িয়ে নিয়ে দুহাতের আজলায় ছেলের ক্রন্দনরত মুখটি নিয়ে কপালে আলতো ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, এমন চিন্তা ভাবনার কখনো মাথায় আনবে না। বাবার প্রতিটা বছরে তোমাকে সাথে নিয়ে বাবা জীবনের শেষ যাত্রা পর্যন্ত তোমার সঙ্গী হবে।
শেষ যাত্রায় বাবাকে কাঁদে তুলতে হবে না? এমন কথা কেন বলছো? তানশান আতঙ্ক নিয়ে শুধায়। তপবন ম্লান হাসলো ছেলের আতঙ্কিত মুখটি দেখে, চোখের পানি মুছিয়ে দিয়ে চুলগুলো পেছনে ঠেলে দিতে দিতে বলল, এটাই তো অনিবার্য। পাপা সব সময় তোমাকে নিজের পাশেই চাই, থাকবো তো? সব সময় থাকবো। তানশান দৃঢ় কণ্ঠে বলল। তপবনের ঠোঁটের কোণে তৃপ্তির হাসি। এরোজ বুক ভরা উষ্ণ নিঃশ্বাস ফেললো বাবা ছেলের আলিঙ্গনে। সে উদাসীন কণ্ঠে বলল, বাবা ছেলের হলে চাচাকেও একটু জড়িয়ে ধরো, নিজেকে অনাথ অনাথ লাগছে। তপবন ধারাম করে এক কিল বসিয়ে দেয় এরোজের পিঠে। এরোজ আর্তনাদ করে উঠল। তপবন হাত বাড়িয়ে তাকেও বুকে জড়িয়ে ধরে। এরোজ হাসি মুখে তানশানকেও নিজেদের সাথে জড়িয়ে নেয়। অদূরে দাঁড়ানো পারমিতা ওষ্ঠকোণে স্নিগ্ধ হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। সে ধীর পায়ে এগিয়ে আসে তাদের কাছে। এরোজ আর তানশান গাড়িতে উঠে বসে। পারমিতা তপবনের কাছে গিয়ে তার হাতে একটা খাম দেয়। তপবন ভ্রু কুচকে তাকায় খামটার দিকে, অবুঝ কণ্ঠে শুধায়। এটা কি দিয়েছো? পারমিতা অভিমানী কণ্ঠে বলল, তাকে আনলি না কেন? আমাকে দেখানো যাবে না, নাকি আমি তাকে জেলে পাঠিয়ে দেব? এটা আমার তরফ থেকে উপহার তার জন্য। আমি খুশি হয়ে দিয়েছি। দেখতে যেতে পারছি না, তোর বাবার শরীর খারাপ, তার এটা সেটা প্রয়োজন হয় সব সময়। তপবন কপাল কুচকে নাকচ করে কিছু বলতে চাইল, কিন্তু পারমিতা শাসিয়ে বলল, খবরটা টুপু, সে আমার মেয়ের মতো। আমি তাকে খুশি হয়ে দিয়েছি, তুই নাকচ করার কে? তপবন দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, তবে এটা তুমি নিজ হাতে দিলে ভালো হতো। আমি এসে নিয়ে যাব তোমায় আর তোমার আব্বুকে। সে পরে যাব, কিন্তু তুই এটা এখন দিস। আর আমার দোয়া আছে সব সময় তোদের জন্য। তানশান ছোট, তাই হয়তো ও এমনটা ভাবছে। তবে আমি তো আমার ছেলেকে চিনি। সে নিজেকে ভুলতে পারে, কিন্তু আমার নানু ভাইকে নয়। এক আদুরে আলিঙ্গন করে তপবন শাশুড়ি থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। নেই কোনো শঙ্কা, সম্পর্কের এই দীর্ঘ ছেদ বিচ্ছেদ কাটিয়ে বাবা ছেলে সন্ধ্যায় হাসি মুখে ঘরে ফিরে আসে। কারোর মুখে নেই কোনো মনিলতা। নির্জনা বেগম, মৌনতা, রূপকথা আর রোজ বাসায় ঘরের সোফায় এখানে সেখানে বসেছিল। তাদের আগমনে সকলে নড়ে চড়ে উঠল। তপবন তানশানকে বলল। ওপরে গিয়ে ফ্রেশ হই নাও। তানশান মাথা নেড়ে উপরে চলে যেতেই মৌনতা সোফা থেকে উঠে এসে তপবনের কাছে দাঁড়ায়। উদ্বিগ্ন নিচু কণ্ঠে শুধায়, তানশানে কি কিছু হয়েছে ভাইজান? তপবন মৃদু হেসে বলল, তোমার কি মনে হয় আমি আর কিছু হতে দেব? কিছু হয়নি, চিন্তা করো না। জবাকে 1 কাপ কফি দিতে বলো মন, আমি বের হব। 1 কাপ কফি খেয়ে বের হই। আর তানশানকে বেশি করে লেবু দিয়ে একটু থাই সুপ করে দিতে বলো, ওর সর্দি হয়েছে। আমি দিচ্ছি ভাইজান, আপনি বসুন। তোমার দরকার নেই মন। জবাকে বলো ডাক্তারের কাছে চলো, ভাইজান নিয়ে যায়। ইমরেজের তো কোনো খোঁজ খবর নাই। কনস্ট্রাকশনের কাজ শেষ হতে আরও 3 দিন আগে। ওকে, ও এখনো আসছে না। তপবনের অসন্তোষ মাখা কণ্ঠ। মৌনতা ম্লান হাসল। ইমরোজের কথা এড়িয়ে দিয়ে বলল, এতটাও ব্যথা নয় ভাইজান, আপনি চিন্তা করবেন না। মাঝে মধ্যে একটু ব্যথা নাড়াচাড়া দিয়ে ওঠে। বসুন, আমি আনছি কফি। নির্জনা বেগম ততক্ষণে ছেলের কাছে এসে দাঁড়িয়েছে। মৌনতার দিকে তাকিয়ে বলল, গিয়ে চুপচাপ বসো। মেজে বউ, বড় বৌমা আছে না, সে কি শুনছে না কফি করে দেওয়ার কথা? রূপকথা কফি বানাতে পারে না, তাই হাত গুটিয়ে বসেছিল। শাশুড়ির কথায় মৌনতা বলল, আম্মা, কথা পারবে? পারবে না কি পারবে না সেটা আমি দেখে নেব মেজে বৌমা। নির্জনা বেগম ব্যগ্র কণ্ঠে বলেই রূপকথাকে আদেশ মিশ্রিত কণ্ঠে বলল, বড় বৌমা, আমার সাথে এসো। শাশুড়ির তলবে রূপকথা আড়ষ্টতা ভেঙে সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। নির্জনা বেগম রান্নাঘরের দিকে পা বাড়ায়। তপবন সোফায় বসে এক পলক রূপকথার দিকে তাকায়। কিছু একটা মনে পড়তে সে পিছু ডাকলো রূপকথাকে। ক্ষণ পরিচিত ভারী কণ্ঠে তা ডাকে। রূপকথার বুকের মাঝে আড়ম্বরতা সৃষ্টি হয়। সে ঘাড় ঘুরিয়ে তাকায় তপবনের দিকে। তপবন পকেট থেকে খামটা বের করে এগিয়ে যায় রূপকথার কাছে। খামটা রূপকথার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা তোমার, তানশানের নানু দিয়েছে, সাথে ভালোবাসার দোয়া। রূপকথা খামটার দিকে তাকিয়ে এক পলক তপবনের দিকে তাকায়। প্রতিক্রিয়াহীন খামটি নিয়ে ক্ষীণকণ্ঠে বলল, ধন্যবাদ। শিকদার কোম্পানি মূলত স্থাপত্য ও শিল্পের উপর প্রতিষ্ঠিত। এর প্রতিষ্ঠাতা তকদির শিকদার হলেও সে রাজনীতি নিয়েই ব্যস্ত থাকে। এর মূল চালক হলো তপবন। তপবন এবং ইমরোজ শিক্ষাগত যোগ্যতায় দুজনেই আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার। কোম্পানির পরিচালনা তারাই করে। তপবন অফিসিয়াল দিক সামলায় এবং ইমরোজ ফিল্ডের সকল কাজ। এর জন্য মূলত ইমরোজকে কাজের জন্য প্রায়শই বাইরে থাকতে হয়। আর তার এই বাইরে থাকার সঙ্গী হয় তার সৃজা, যে কিনা শিকদার কোম্পানিতে কর্মরত একজন কর্মী, ইমরোজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট।
আকর্ষণীয় বাহ্যিক দৈহিক গঠন, নজরকাড়া আধুনিক পোশাকে চলাফেরা, চোখে মুখে অন্যরকম অঙ্গভঙ্গি। প্রথম প্রথম ইমরোজের নজর কাটতে না পারলেও সময় গড়াতে ওই প্রলোভনকারী আবেদনময়ী অঙ্গভঙ্গি ইমরোজের দৃষ্টি কাড়ে। অচিরেই তার প্রতি মেয়েটির আগ্রাসী আচরণে ইমরোজ বিগলিত হয়ে যায়। মেয়েটি সর্বাবস্থায় বিলিয়ে দিতে থাকে নিজেকে ইমরোজের মাঝে। ইমরোজ পাপাচারের ক্ষণিক আনন্দে নিমগ্ন হতে থাকে স্ত্রী সন্তান ভুলে। গাড়ির ইঞ্জিন বন্ধ হতে সৃজার মুখটি কালো হয়ে গেল। সে দুঃখী দুঃখী মুখ করে তাকায় ইমরোজের দিকে। ইমরোজ ঘাড় কাত করে তার দিকে তাকিয়েছে, ভ্রু নাচিয়ে শুধায়। যাওয়ার ইচ্ছা নেই ম্যাডাম। শার্টের উপরের দিকে খোলা দুটি বোতামে স্পষ্ট আকর্ষণীয় নারী অবয়বে পাশের আবেদনময়ী নারীটির দিকে প্রলুব্ধ চাহনি ইমরোজের। সৃজা মলিন মুখে বলল, আমার তো তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না ইমরোজ। ওখানে গেলেই তো তুমি আমায় ভুলে যাবে, তাই না? এখনো এই কথা? সারা জীবন কি এভাবে ডেটিং করে কাটিয়ে দেওয়ার ইচ্ছে ম্যাডাম? আমার বাড়ি ফেরার কথা 2 দিন আগে, সেখানে আমি আজ যাচ্ছি। আমার ভাইজানের কত প্রশ্নের সম্মুখীন হতে হবে তুমি জানো? আর তুমি এখনো অসন্তোষ প্রকাশ করছো? ইমরোজ ফিচেল হেসে শুধায়। আমি তো তোমায় ভালোবাসি, তোমাকে হারাতে চাই না, সব সময় তোমায় কাছে পেতে চাই। বছরের শেষ দিন থেকে শুরুর দিন, প্রতিটা দিন তুমি আমার সাথে কাটাবে। এভাবে লুকিয়ে লুকিয়ে আর কত ইমরোজ? আমার আর ভালো লাগে না। তোমারও ব্যক্তিগত জীবন আছে, তবে কেন সব বিষয় নিয়ে তপবন স্যারকে তোমার কৈফিয়ত দিতে হবে? সৃজা মলিন মুখে বলল, ভাইজান আমাদের কোম্পানির মূল চালিকা শক্তি সৃজা। আমায় না চাইলেও তাকে সব বিষয়ে কৈফিয়ত দিতে হয়, কারণ এত বড় কোম্পানি আমি একা চালাতে পারবো না, আর না আব্বু এটা মানবে। তবে তুমি চিন্তা করো না, আমরা শীঘ্রই একসাথে থাকবো। আমিও এবার সকলের সামনে মাথা উঁচু করে আমার ডেমন গর্জিয়াস পার্টনারকে প্রকাশ করতে চাই। ইমরোজ নম্র কণ্ঠে বলল। ইমরোজের কথায় সৃজার চোখে মুখে উজ্জ্বলতা বৃদ্ধি পেল। নিজের প্রশংসায় সে আহ্লাদি গলায় শুধায়, আমি গর্জিয়াস? কোনো সন্দেহ আছে? না সুইটহার্ট, তুমি বলেছো তো, অবশ্যই আমি গর্জিয়াস। তোমার চয়েসের উপর আমার কোনো সন্দেহ নেই। তোমার চয়েস হলো বেস্ট চয়েস, তার জন্যই তো আমি তোমার পার্টনার। সৃজা গদগদ কণ্ঠে বলল, এখন যাও, অফিসে দেখা হবে। তুমি গিয়ে টেক্সট করবে কিন্তু, আর রাতে তোমায় ফোন দেব। ফোন রিসিভ হয় যেন, আমি যেন বন্ধ না পাই ইমরোজ। বাড়িতে অনেক মানুষ থাকে সৃজা, আমি ব্যস্ত থাকবো হয়তো তাদের সাথে, আর ফোন না দেয়াই ভালো হয়। কখন কার চোখে পড়ে যায় আমি তখন বাজে পরিস্থিতির মধ্যে পড়বো। আমি চাইছি সবটা স্মুথলি করতে, তুমি বোঝার চেষ্টা করো। বাড়িতে অনেক মানুষের সাথে ব্যস্ত থাকবে নাকি মৌনতার সাথে? সৃজা শানিত কণ্ঠে ইমরোজ বিরক্ত হয়ে যায়। বিরক্তি নিয়ে বলল, সবসময় তোমার কথা মৌনতার কাছে এসে থামে কেন সৃজা? কারণ আমি আমার ভালোবাসার মানুষটিকে মৌনতার সাথে শেয়ার করছি, তাই। এটা একটা মেয়ের জন্য কতটা যন্ত্রণার তুমি বোঝো? সৃজা কঠোর গলায় শুধায়। ইমরোজ সৃজার কথার মর্মার্থ বোঝার চেষ্টা না করলেও হঠাৎ করে তার মাথায় মৌনতার কথা জেঁকে বসলো। মৌনতা যখন জানবে তখন তার প্রতিক্রিয়া কেমন হবে। হিসেব মতো সৃজা নয়, বরং মৌনতা শেয়ার করছে তাকে। ইমরোজের মাঝে নীরবতা আচ্ছন্ন হয়। মৌনতার মাঝে কোনো দোষ নেই, সে কখনো খুঁজেই পায়নি। মৌনতা স্বামী বলতে পাগল। স্বামীর সেবা, তার প্রতি একাগ্রতা, সংসারের প্রতি দায়িত্বই তার কাজ। অতীত ঘাটলে মৌনতার প্রতি তার বিরক্তি এসেছে সৃজার আগমনের পর থেকে। এরপর থেকে সে মৌনতার মাঝে ত্রুটি বিরক্তি খুঁজতে শুরু করে। অস্থিরতা অনুভব করলো ইমরোজ। কিছু বলছো না কেন ইমরোজ? এখন বাসায় যাও সৃজা, পরে কথা হবে, আমার দেরি হয়ে যাচ্ছে। ইমরোজ থমথমে মুখে বলল। সৃজা এতটুকুতেও রেগে যায়। রেগে মেগে ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। রাত বাড়তেই তপবন সরোবরে ঢুকে, তার সাথে ঢুকে তকদির সাহেব এবং ইমরোজ। বসার ঘরে বসা সকলের মুখে হাসি ফুটে উঠল 3 বাপ ছেলেকে দেখে। বিশেষ করে ইমরোজকে দেখে নির্জনা বেগমের চোখ টলটল করে উঠল ভরা সংসারটা দেখে। বছরের শুরুতে পরিবারের সকল মানুষের আগমনে আনন্দ আরও দ্বিগুণ বেড়ে গেল। মৌনতার চোখে মুখে উজ্জ্বলতা ছেয়ে যায় স্বামীর আগমনে। মৌনতা সংসারী, কর্মঠ, দায়িত্বশীল, স্বামীভক্ত একজন মেয়ে। অনার্স 4th বর্ষে তাদের বিয়ে হয়। বিয়ের সময় শিকদার বাড়ির কথা ছিল এই বাড়ির বউয়েরা বিয়ের পর পড়ালেখা করতে পারবে না। মৌনতারও চাকরি করার খুব একটা ইচ্ছে না থাকে। সে অনার্স কমপ্লিট করে বিয়ে এবং সংসারে মনোযোগী হয়। তার ধ্যান জ্ঞান স্বামী, সন্তান আর সংসার। তাই এটার গুরুত্ব বর্ণনাতীত তার কাছে। একটা সংসার গড়া অনেক কষ্টের, তার চেয়েও কষ্টকর টিকিয়ে রাখা। তবে সে সর্বোচ্চ চেষ্টা করবে তার সংসার টিকিয়ে রাখার জন্যে। মনস্থির করল ইমরোজের মনের মতো নিজেকে উপস্থাপন করবে, যখন যেভাবে চায়। মৌনতা মৃদু হেসে ইমরোজের কাছে এসে দাঁড়ায়।
তার কাছ থেকে ব্যাগটা নিয়ে নেয়, হাসি মুখে শুধায়। কেমন আছেন? ইমরোজ এক পলক তাকায় মৌনতার হাসজ্জ্বল মুখের দিকে, অনাদরে বলল। দেখতেই পাচ্ছ কেমন আছি, ওপরে এসো। মৌনতা খুব একটা গায়ে মাখে না ইমরোজের গা ছাড়া ভাব। ইমরোজ এমনি সোজাসাপটা ধরনের মানুষ, সে মাথা নেড়ে বলল। আপনি যান, আমি আসছি। ক্লান্ত নিশ্চয়ই, কফি নিয়ে আসছি। ইমরোজ প্রতিক্রিয়াহীন পা চালিয়ে মায়ের কাছে যায়। মৌনতা জবাকে হাঁক ছেড়ে ডেকে বলল। জবা, এই ব্যাগটা আমাদের ঘরে রেখে আয়। দেন ভাবিজান। জবা ব্যাগটা নিয়ে ছুটল। মৌনতা যায় রান্নাঘরে। পায়ে ব্যথা অনুভব হলেও সংসারে টানাপোড়ানে তা চাপা পড়ে যায়। নির্জনা বেগম ছেলেকে দেখেই হাসি মুখে জড়িয়ে নেয়। ইমরোজ মাকে আলতো হাতে জড়িয়ে ধরে শুধায়। কেমন আছো আম্মা? সেটা এখন মনে পড়লো? আম্মা কেমন আছি? বাইরে গেলে মা, ঘর পরিবার একদম ভুলে যাও। একটা বার মাকে ফোন করে হালচাল জিজ্ঞাসা করার সময় হয়ে ওঠে না তোমার। নির্জনা বেগমের অসন্তোষে ভরপুর কণ্ঠ। ইমরোজ মৃদু হাসলো মায়ের কথায়, অজুহাতে সুরে বলল। কাজে ব্যস্ত থাকি আম্মা, পরে ক্লান্ত হয়ে যাই, আর সব সময় হয়ে ওঠে না ফোন দেয়ার। ঠিক আছে, সমস্যা নেই। মাকে না দাও। মৌনতা আর নায়েলের খোঁজ খবর নিতে কখনো ভুলবে না, তারা তোমার অপেক্ষায় থাকে। কথার মাঝে ইমরোজের চোখ যায় মায়ের পাশে বসা নতুন একটা মুখের দিকে। সে মায়ের দিকে তাকিয়ে শুধায়। এ কি আমাদের বড় ভাবিজান নাকি? নির্জনা বেগম মাথা নেড়ে সায় জানায়। রূপকথার দিকে তাকিয়ে বলল। এই তোমার মেজ দেবর ইমরোজ। রূপকথা বিনম্র কণ্ঠে তাকে সালাম দেয়। ইমরোজ মৃদু হেসে সালামের উত্তর দিয়ে বলল। এ তো পিচ্ছি ভাবিজান। ইমরোজ। মায়ের গম্ভীর গলায় ইমরোজ হাসলো। সে পকেট থেকে মানিব্যাগ বের করে 2000 টাকা বের করে রূপকথার হাতে দেয়ার বলে। দুঃখিত ভাবিজান, আপনাকে কি উপহার দেব বুঝতে পারছি না, আপাতত এটা রাখুন আপনার দেবরের পক্ষ থেকে। ইমরোজের কণ্ঠে রসিকতা। এত পিচ্ছি মেয়েকে নাকি ভাবি ডাকতে হচ্ছে। সে রসিকতার দৃষ্টিতে তাকায় সোফায় বসা ভাইজানের দিকে। চোখে চোখ পড়তে তপবন দৃষ্টি সরিয়ে নেয়, যা দেখে ইমরোজের হাসি আরো প্রগাঢ় হয়। নির্জনা বেগম রূপকথাকে বললেন। নাও, তোমার দেবর খুশি হয়ে দিয়েছে তোমায়। রূপকথা নিল। নির্জনা বেগম ইমরোজকে বললেন। এখন যাও, উপরে গিয়ে ফ্রেশ হয়ে নাও, ক্লান্ত দেখাচ্ছে। ইমরোজের বাহুতে হাত বুলাতে বুলাতে বলল নির্জনা বেগম। ইমরোজ মাথা নেড়ে সায় জানিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালে তপবন পিছু ডাকে। ইমরোজ বড় ভাইয়ের দিকে তাকালে তপবন বলল। এখানে আয়, উপরে পড়ে যাবি। ক্লান্ত ভাইজান? তোকে দিয়ে কি হালচাল করবো আমি? বোঝ এখানে, তোর উপর এখনো আমার কাছে। নিজের হাতে দেবো বলে মৌনতাকে দেয়নি। তপবন গম্ভীর গলায় বলল। বাধ্য হয়ে ইমরোজ ভাইয়ের পাশে বসে। জবা ততক্ষণে তপবনের বলা কাঙ্ক্ষিত ব্যাগটি নিয়ে আসে। তপবন সেটি ইমরোজের হাতে দেয়। ইমরোজ মৃদু হেসে ব্যাগটি নিয়ে খুলে দেখে প্রতি বছরের ন্যায় একটা ঘড়ি আর বেল্ট। এই দুইটা জিনিস সে কখনোই নিজে কিনে না, ভাইজান কিনে দেয়, সেটাই পরে। তার ভাষ্যমতে ভাইজানের পছন্দের উপর কোনো পছন্দ নেই। অন্তত এই দুটো জিনিসের ক্ষেত্রে সে হাতের পুরনো ঘড়িটা খুলে রেখে নতুন ঘড়িটা হাতে দেয়। হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে বলল। ধন্যবাদ ভাইজান, সুন্দর লাগছে তাই না? তপবন মাথা দুলিয়ে স্নেহের হাসি হাসলো। তখনই নায়েল ছুটতে ছুটতে এসে ইমরোজের সামনে গতিরোধ করলো। উপচে পড়া উৎফুল্লতা নিয়ে শুধায়। পাপা, তুমি এসেছো? ইমরোজের ক্লান্ত মুখটিতে হাসি ফুটে উঠল। নায়েলের মাথায় হাত রেখে বলল। এসেছি তো, তুমি এত ছোটাছুটি করছো কেন? এই শীতেও ঘেমে গিয়েছো? জবা আন্টির সাথে লুকোচুরি খেলছিলাম পাপা। আর খেলতে হবে না, এখন বিশ্রাম নাও। ইমরোজ সোফায় গা এলিয়ে বলল। বাবা, তুমি আমার জন্য কি এনেছো? উপহার এনেছো নাকি চকলেট এনেছো? নায়েল বাবার গায়ের সাথে গা লাগিয়ে শুধায়। ইমরোজ ডানে বামে মাথা নেড়ে বলল। আমি কাজে ছিলাম, বেড়াতে যাইনি তো, তাই কিছু আনার সময় হয়নি। ইমরোজ চেহারায় একটু অনুতপ্ততা দেখা গেল না। সে খুব স্বাভাবিকভাবে বলল কথাটা, কিন্তু বাবার স্বাভাবিক কথাটা নায়েলের মনে বেশ আঘাত হানল। তার মুখটা মলিন হয়ে যায়। সে মলিন কণ্ঠে বলল। কিন্তু 31st নাইটে তো সবাই আমায় উপহার দিয়েছে, তুমি তো আমায় কিছু দাওনি। তুমি কিছু কেন আনোনি? বললাম না কাজে ব্যস্ত ছিলাম। ইমরোজ কিছুটা গম্ভীর গলায় বলল। নায়েল চুপসে গিয়ে বাবার সাথে লেগেই বসলো। ইমরোজ তার চুপসানো মুখ দেখে পকেট থেকে 1000 টাকার একটা নোট বের করলো। সেটা নায়েলের দিকে এগিয়ে দিয়ে বলল। এটা নাও, মন খারাপ করো না, এটা দিয়ে মাম্মার সাথে গিয়ে কিছু কিনে নাও, যা প্রয়োজন।
নায়েল টাকাটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। তার মুখে কোনো প্রকার আনন্দ দেখা গেল না, কেননা সে টাকা খুব একটা চেনে না, এর প্রয়োজনীয়তা সম্পর্কে সে জানে না। মা শুধু বলেছে এটা গুরুত্বপূর্ণ, কখনো নষ্ট না করতে, কিন্তু কখনো এর গুরুত্ব কিংবা এর প্রয়োজনীয়তা তাকে শেখায়নি। তাই এই টাকাটা তাকে কোনোরূপ আনন্দ দিল না। সে টাকাটা নিয়ে মলিন মুখে চলে যায় সেখান থেকে। বাবা মেয়ের পুরো কথোপকথনটি তপবন দেখলো মনোযোগ সহকারে, এমনকি নির্জনা বেগমও। নায়েল যেতেই তপবন গম্ভীর গলায় বলে উঠল, এটা কি ছিল ইমরোজ? সদ্যই ফোন হাতে না ইমরোজ বড় ভাইয়ের দিকে চোখ তুলে তাকায়, অবুঝ কণ্ঠে শুধায়। কোনটা ভাইজান? তপবন থমথমে মুখে বলল, তুই কি নাইলের বাবা, নাকি বাড়িতে আসা কোনো অতিথি? অতিথিরা যেমন এসে বাচ্চাদের হাতে টাকা দেয় কিছু কেনার জন্য, তুইও কি তোর সন্তানকে সেভাবে টাকা দিলি? ভাইজান, আমি ওর জন্য কিছু আনিনি। একদমই কিছু না নিলে নাইলের মন খারাপ হয়ে যেত। এটাকে এভাবে দেখার কি আছে? ইমরোজের চোখে মুখে বিতৃষ্ণা। তপবন পুরোপুরি অগ্রাহ্য করল সেই বিতৃষ্ণাকে, বরং আঁকড়ে ধরল পরিবারের প্রতি ইমরোজ উদাসীনতাকে। অসন্তোষের সাথে বলল, তাই বলে নাইলের হাতে টাকা দিবি? কিছু আনিসনি যখন কিছু নাই দিতি, আগামীকাল ওকে নিয়ে গিয়ে কিছু কিনে দিতি। আর তোর কাজের এত ব্যস্ততার কারণটা আমি বুঝতে পারছি না। যেখানে আমি প্রয়োজনের অধিক কর্মচারী নিয়োগ দিয়েছি, তোর কাজ শুধু পরিদর্শন করা, প্রজেক্টে কোনো জায়গায় খামতি থাকে কিনা, সেখানে তুই এত ব্যস্ত দেখাচ্ছিস যে কর্মচারী তুই। সেটাও বাদ দিলাম, কনস্ট্রাকশনের কাজ শেষ হয়েছে আরও 3 দিন আগে। এই 3 দিন কি করেছিলি তুই? তপবনের জেরায় ইমরোজের চেহারায় রাগ বিচলন দেখা গেল, তবুও গাম্ভীর্যতা বজায় রেখেই বলল, কাজ ব্যতীত ও আমার ব্যক্তিগত একটা জীবন আছে। আমার ব্যক্তিগত কিছু কাজ থাকতে পারে ভাইজান, সব বিষয়ে তো আর কৈফিয়ত চাইতে পারো না তুমি। তপবনের কণ্ঠ থেকে হঠাৎ দৃঢ়তা মিলিয়ে গেল। অপ্রস্তুত হয় ভাইয়ের কথায়, বুঝতে পারে সে ভুল করে ফেলেছে। ভাইয়েরা এখন বড় হয়ে গিয়েছে, সে চাইলে এসব বিষয় নাক গলাতে পারে না। সে সামলে নিল নিজেকে, খানিক দৃঢ়তার সাথে আবারও বলল, না, পারি না, কিন্তু আমার বাড়ির বাচ্চাদের কাছে কিংবা ব্যস্ততার কাছে দুঃখী হতে দেখতে পারি না। এরপর থেকে কেমন ভুল যেন না হয় ইমরোজ। যেখানে যাস না কেন, যতই ব্যস্ত থাকিস না কেন, নাইলের জন্য হাতে করে কিছু নিয়ে আসবি। তপবনের কথায় ইমরোজ চুপ করে রইল, চোখে মুখে বিতৃষ্ণা স্পষ্ট। নায়েল টাকাটা নিয়ে সোজা রান্নাঘরে গিয়ে মায়ের কাছে দাঁড়ায়। মৌনতা কাজের ফাঁকে মেয়েকে দেখে বলল, মা, তুমি এখানে কেন এলে? তোমার বড় পাপা দেখলে চেঁচামেচি করবে। যাও, বাইরে যাও। নায়েল কিছু বলল না, সে মলিন মুখে মায়ের দিকে হাতের টাকাটা এগিয়ে দেয়। মৌনতা সেটা হাতে নিয়ে শুধায়, টাকা পেলে কোথায়? পাপা দিয়েছে। নায়েল মলিন মুখে বলল, কেন? উপহার কিনতে। মৌনতা মেয়ের মলিন কণ্ঠে হাঁটু গেড়ে বসলো, থুতনি চেপে ধরে শুধায়। মন খারাপ কেন? নায়েল মায়ের গলা জড়িয়ে ধরে বলল, আমার জন্য কেন উপহার কিনে আনিনি? মৌনতা ম্লান হাসলো মেয়ের কথায়, মেয়েকে বুকে চেপে ধরে বলল, পাপা তো কাজ থেকে ফিরেছে মা, ব্যস্ত ছিল তাই আনতে পারিনি। তুমি মন খারাপ করো না, আমরা কাল পাপার সাথে বাইরে গিয়ে উপহার কিনে নিয়ে আসবো, ঠিক আছে? নায়েল আনন্দিত হয়ে গেল মায়ের কথায়, জিজ্ঞাসা করে, সত্যি? সত্যি মা। এখন চলো পাপার জন্য কফি নিয়ে যাই। আজ পাপা, তুমি, আমি একসাথে ঘুমাবো, মজা হবে। মৌনতা উৎফুল্লতা নিয়ে বলল। নায়েল আনন্দে হাততালি দিয়ে চিৎকার করে উঠল, ইয়ে, মজা হবে। মেয়ের মন খারাপ দূর হতে মৌনতা ফুঁস করে নিঃশ্বাস ত্যাগ করলো। জবা আর রোজ নিচে নেমে আসে। তপবন জবাকে বলল, জবা, তানশান আর নায়েলকে নিয়ে আয়। ওরা ওই হানেই আসিল ভাইজান, আমি দেখতাছি। জবা কপাল কুঁচকে বলল। তন্মধ্যেই মৌনতার পিছু পিছু তানশান আর নায়েল আসলো। তানশানের হাতে কফি, মেজো মায়ের পায়ে ব্যথা, তাই সে গিয়েছিল তাকে সাহায্য করতে। তানশান ইমরোজের কাছে গিয়ে কফিটা এগিয়ে দিয়ে বলল, মেজো পাপা, নাও তোমার কফি। ইমরোজ প্রগাঢ় হাসলো, কফিটা নিতে নিতে বলল, আব্বু, তুমি কেন করছো এগুলো? মেজো মায়ের পায়ে ব্যথা, তাই তোমাকে সাহায্য করছে মেজো পাপা। তানশান হাসি মুখে বলল, তোমার মেজো মায়ের তো 12 মাস অসুখ বিসুখ লেগেই থাকে। ইমরোজ তিরস্কারের সুরে বলল। রান্নাঘর থেকে মেয়েকে কোলে নিয়ে আসা মৌনতার মুখ মলিন হয়ে গেল সেই কথায়। সারা 12 মাস রোগ চোখে পড়ে, কিন্তু সারা 12 মাস যে এই সংসারটিকে একা হাতে সামলাতে সামলাতে তার দেহ ক্ষয় হতে থাকে, ক্লান্ত হয়ে পড়ে, বিশ্রাম চায়, তা কি কখনো চোখে পড়ে না? ইমরোজ উপরে এসে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। মৌনতা ঘরে এসে ইমরোজের ব্যাগ খুলে কাপড় চোপড় বের করে লন্ড্রি বাস্কেটে রাখে। ফোনের টোন বেজে উঠতেই মৌনতা বেডসাইড ছোট্ট টেবিলটার উপর রাখা ইমরোজের ফোনের দিকে তাকায়। সে ধীর পায়ে এগিয়ে যায় ফোনটার কাছে। মৌনতার মস্তিষ্কে রক্তক্ষরণের ন্যায় যন্ত্রণা অনুভব হলো লক স্ক্রিনে হোয়াটসঅ্যাপে সৃজান নামক অ্যাকাউন্টটা থেকে ভেসে ওঠা মেসেজটা দেখে।
জান, পৌঁছে গিয়েছো? কি করছো? অত্যাধিক যন্ত্রণায় ছটফট করতে করতে অন্তঃস্থল জমে গেল মৌনতার। পৃথিবীটা শূন্য হয়ে আসছে কি তার? চোখের সামনে ভেসে উঠল মেয়ের নিষ্পাপ মুখটি। মেয়েটার স্বাভাবিক জীবন বহাল থাকবে তো? মনে হচ্ছে কেউ যেন গলা চেপে ধরেছে। এত কষ্ট কেন হচ্ছে? মৌনতা কম্পিত হাতে বাড়িয়ে দেয় ফোনটার দিকে। ইমরোজ জানে সে ফোনের লক জানে না, তাই নির্দ্বিধায় ফোনটা রেখে গিয়েছে। তবে লক খুলতে গেলে তার হাত থরথরিয়ে কেঁপে উঠল। চোখ টলটল করছে, অন্তঃস্থলে একটাই প্রার্থনা, সবটা দুঃস্বপ্ন হোক। এসব যেন তার ভ্রান্ত ধারণা হোক। সে অত্যাধিক যন্ত্রণায় ছটফট করতে করতে আঙ্গুল চালালো, অমনি কেউ খপ করে ফোনটা টেনে নিয়ে নেয়। মৌনতা চমকে পিছু ফিরে তাকায়। ইমরোজ কপাল কুঁচকে তাকিয়ে শুধায়। কি হলো? আমার ফোন দিয়ে কি করছিলে? মৌনতা অতি দ্রুত নিজেকে স্বাভাবিক করে নেয়, মৃদু হেসে শুধায়। কেন? আপনার ফোন ধরতে পারি না? তোমার ফোনে কি হয়েছে? স্বামীর ফোন আর আমার ফোন এক হলো? ইমরোজের ভ্রু টান টান হয়ে আসে মৌনতার কথায়, বলে। এখন যদি উল্টাপাল্টা টিপে আমার ফোনের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ডিলিট করে দিত তখন? আমি অবুঝ নই ইমরোজ। কেউ মেসেজ দিয়েছে, বোধহয় তার টোন বেজে উঠেছিল, তাই দেখতে এসেছিলাম। এমন হাজারটা মেসেজ প্রতিদিন আসে। বলেই ইমরোজ ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে আর তোয়ালেটা মৌনতার হাতে ধরিয়ে দেয়। সদ্য গোসল করে বের হওয়া ইমরোজের চুল বেয়ে তখন টপটপ করে পানি ঝরছে। মৌনতা শুকনো ঢোক গিলে নিরুদ্বেগ তোয়ালে দিয়ে ইমরোজের মাথা মুছিয়ে দিতে লাগলো। ইমরোজ ওষ্ঠকোণে হাসি ফুটে মৌনতার কাজে। মৌনতার এই একটা জিনিস তাকে মুগ্ধ করে। সে না বলতে মৌনতা তার সব চাওয়া বুঝে যায়। স্বচ্ছ টলমলে নত আখিদয়ের পানি স্থির দৃষ্টি রেখেই অভ্যাস অনুযায়ী ঠান্ডা হাত দুটো শাড়ি ছাপিয়ে আঁকড়ে ধরে উন্মুক্ত উদর। শীতের রাতে ঠান্ডা স্পর্শে মৌনতা কুকড়ে গেল। ইমরোজ সন্তর্পণে কুকড়ে যাওয়া দেহটিকে নিজের সাথে মিশিয়ে নেয়। হাসকি স্বরে বলে। আমি না থাকলে সৌন্দর্য বাড়ে নাকি? আমি থাকলে তো চোখ মুখের দিকে তাকানো যায় না। তাহলে মনে হয় আপনার উপস্থিতি আমার উপর ভারী পড়ে, তাই চোখ মুখের দিকে তাকানো যায় না। মৌনতা নিজ কর্মে মগ্ন থেকেই বলল। ইমরোজের মাঝে খুব একটা উদ্বেগ দেখা গেল না। সে মত্ত হতে চায় মৌনতার মাঝে। ভেজা চুলসহ মস্তক ডুবিয়ে দেয় উন্মুক্ত গলদেশ জুড়ে। স্বামীর আচরণে অভ্যস্ত মৌনতার মাঝে কোনরূপ নড়চড় দেখা গেল না। কিয়ৎকাল বাদ ভেসে আসে জড়ানো কণ্ঠ। ভালো বুলি ফুটেছে দেখছি। আপনার উচিত ছিল কোনো বোবা মেয়েকে বিয়ে করা। আমি তো বোবা নই, বলি আগে থেকে জানি, শুধু সেটা পরিস্থিতি ভেদে প্রকাশ পায়। সরব ইমরোজ ঘাট থেকে মুখ তুলে তাকায় শক্ত হয়ে থাকা মুখটার দিকে। মৌনতার এহেন আচরণে সে অনভ্যস্ত। সরু দৃষ্টিতে তাকিয়ে শুধায়। কি হয়েছে? কি শোনা? মৌনতা দৃষ্টি সরিয়ে নিয়ে বলল। ইমরোজের থেকে সরে এসে তার কাপড় এগিয়ে দেয়। ইমরোজ কাপড় পরে নিতেই দরজায় খটখট আওয়াজ আসে। নায়েলের কণ্ঠে। মৌনতা দরজা খুলে দেয়। নায়েল লাফাতে লাফাতে ঘরে ঢুকে। নায়েলকে দেখতেই ইমরোজের ভ্রু কুঁচকে গেল। সে কপাল কুঁচকে মৌনতার দিকে তাকিয়ে শুধায়। ও এখনো জেগে আছে? কেন, ওকে ঘুম পাড়াওনি? না, ও আমার সাথে ঘুমাবে দেখে জেগে আছে এখনো। মৌনতা মৃদু হেসে বলল। নায়েলও চিৎকার করে বলল। ইয়েস বাবা, আমরা একসাথে ঘুরবো। অনেক মজা হবে। ও এখানে ঘুমাবে মানে? ইমরোজের চোয়াল শক্ত করে শুধায়। মৌনতা হাতের কাছ থামিয়ে ইমরোজের শক্ত মুখটার দিকে তাকালো। স্বাভাবিক কণ্ঠেই বলল। আমাদের সাথে ঘুমাবে। কতদিন পর আসলেন, সবাই একসাথে মজা করে ঘুমাবো। সমস্যা কি? সমস্যা কি মানে? ওকে রোজের কাছে ঘুম পাড়িয়ে দিয়ে আসতে বলছিলাম না আমি? ও এখানে ঘুমাতে চাইছে ইমরোজ। কতদিন পর আপনাকে পেল, আপনার সাথে ঘুমোতে ইচ্ছে করবে না ওর? মৌনতা কথা বাড়াবে না, আমি ক্লান্ত। আমি এখন একটু শান্তি মতো বিশ্রাম নেব। ওকে চুপচাপ রোজের ঘরে শুয়ে দিয়ে আসো। ইমরোজ মৃদু রাগান্বিত স্বরে বলল। মৌনতার মুখশ্রীতে মলিনতা ছেয়ে গেল ইমরোজের কথায়। ঠিক এমনি বদলে যাওয়া আচরণের শিকার সে আর নায়েল। এবং প্রতিবারের ন্যায় এবারেও মৌনতা ঝামেলা চায় না। স্বামীর ইচ্ছেকে প্রাধান্য দিয়ে মেয়েকে কোলে তুলে নেয়। নায়েল অশ্রুসিক্ত অভিমানী নয়নে মায়ের থেকে মুখ ফিরিয়ে নিল। মৌনতার দৃষ্টি ছলছল করে উঠল মেয়ের মুখ ফিরিয়ে নেওয়া দেখে। সে পুরো মুখশ্রীতে আদর করতে করতে বলল। পাপা অনেক দূর থেকে এসেছে মা, অনেক ক্লান্ত। আজ পাপাকে একটু রেস্ট করতে দিন, কাল আমরা একসাথে ঘুমাবো, ঠিক আছে? রাগ করো না। নায়েল জবাব দেয় না, মায়ের কাঁধে পড়ে থাকে। মৌনতা বুক ভেঙে আসে নির্জীব হয়ে যাওয়া মেয়েটিকে দেখে। যে বয়সে সন্তানরা বাবা মায়ের ছায়াতলে উড়ে বেড়াবে, সেই বয়সে তার মেয়েটা নিজেকে গুটিয়ে নিতে শিখছে নাকি শিখতে বাধ্য করা হচ্ছে? কেন তাদের মা মেয়েকে এভাবে কঠিন পরিস্থিতির শিকার হতে হচ্ছে? তারা কাউকে সব ছেড়ে ভালোবেসেছে বলে? তখন ঘুটঘুটে অমানিসায় ধরনী নিস্তব্ধ। সারাদিনের কর্মব্যস্ততা শেষে যখন ধরনীর এই প্রান্তে সবাই বিশ্রাম নিতে গভীর নিদ্রায় আচ্ছন্ন, তখন একজন মানুষ নির্ঘুম দায়িত্ব পালনে সচেষ্ট।
সারাদিনের সংসারে দায়িত্ব পালন করে ক্লান্ত মৌনতা তখন স্ত্রীর দায়িত্ব পালনে নিমগ্ন। বিছানার মাঝ বরাবর পাথরের ন্যায় শরীরে ইদানিং কোনো অনুভূতির জাগরণ হয় না, বরং দায়িত্ব থেকে রেহাই পাওয়ার জন্য ক্লান্ত ভঙ্গুর দেহটা বিষিয়ে আসে। সারাদিনের ক্লান্তি শেষে এই ধকল তার দেহ নিতে না পারলেও তাকে নিতে হয়, কারণ এই দেহে কেউ কখনো একটু ভরসার হাত রাখে না। কেউ বলে না যে, মৌনতা, সারাদিন অনেক কাজ করেছো, এখন একটু ঘুমাও, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। জেগে জেগে দেখা স্বপ্নে মৌনতা ম্লান হাসলো। যেখানে তার 4 বছরের ছোট্ট মেয়েটা একটু আদর পায় না, সেখানে সে কিনা এই মানুষটার থেকে নরম স্পর্শ আশা করে। নিজ চাহিদা মিটিয়ে তখন ক্লান্ত ইমরোজ স্ত্রীর গলদেশে মুখ গুজে বেঘরে ঘুমাচ্ছে। তা আর দৈহিক ক্লান্তিতে ভেঙে আসা দেহ নিয়ে মৌনতা পাথরের ন্যায় পড়ে থাকে। অন্তঃস্থল চিৎকার করে অভিযোগ জানালেও অভিযোগ করার সুযোগ নেই, কারণ সকলের ভাষ্যমতে স্বামীর ইচ্ছা মতো চললে নাকি সংসারে সুখ বজায় থাকে। স্বামী হলো ধরে রাখার জিনিস, আর যত কষ্টই হোক না কেন একজন স্ত্রীকেই একার প্রচেষ্টায় তার স্বামী সংসার ধরে রাখতে হবে। নতুন বছরে নতুন সকালগুলো রূপকথার জন্য অন্যরকম হয়। প্রতিদিন ভোরে তার ঘুম ভেঙে যায় সালাতের প্রস্তুতি নেওয়া একজন মানুষের নিঃশব্দ বিচরণে। আজও তার ব্যতিক্রম নয়। এক স্নিগ্ধ সকাল, সাথে স্নিগ্ধ অনুভূতি। নতুন ভোরের শুরুটা হয় স্বামী নামক মানুষটির করা আরেকটা মনোমুগ্ধকর কাজে। কুয়াশা সরে যেমন ধীরে ধীরে সূর্যের আলোর দেখা মিলে, তেমনি তপবনকে নিয়ে রূপকথার মন থেকেও নেতিবাচক ধারণাগুলো ধীরে ধীরে সরে যাচ্ছে। গভীর ঘুমে আচ্ছন্ন রূপকথার ঘুম ভাঙে তপবনের ডাকে। পুরুষালী ভারী কণ্ঠে রূপকথা লাফিয়ে ওঠে। তপবন তড়িৎ গতিতে তার মাথায় হাত রেখে বলল, ভয় পেও না, আমি। রূপকথা কিছুটা আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞাসা করল, যে কয়টা বাজে? আমি কি বেশি ঘুমিয়ে ফেলেছি? তপবন মৃদু হেসে মাথা নাড়ল। মাথা থেকে হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। এত ভয় পাওয়ার কিছুই নেই, সকাল হতে আর অনেক দেরি। আর তাছাড়া তুমি দেরি করে উঠলেও একদম খুব বেশি অপরাধ হয়ে যাবে না। ও, রূপকথা নিভন্ত স্বরে বলল, তুমি কি ফজর নামাজ আদায় করবে? কলে উঠে পড়ে নাও, অক্ত নাহলে পেরিয়ে যাবে, এই জন্যই ডাকলাম। তপবন পুনরায় বলল। রূপকথা মাথা নেড়ে সায় জানায়, বিছানা থেকে উঠে দাঁড়ায়। তপবন সোফা থেকে চাদর তুলে নিতে নিতে রূপকথা নিভে যাওয়া মুখটার দিকে তাকিয়ে শুধায়, তুমি কি বিরক্ত হয়েছ? আমি জানি না তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা, তাই অনিশ্চয়তা নিয়ে ডাক দিয়েছি। যদি পড়ে থাকো তাহলে না ডাকলে তোমার রক্ত মিজ হয়ে যেত, তাই। রূপকথা ঘুরে তাকায় তপবনের দিকে, ঘন ঘন মাথা নেড়ে বলল, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। ধন্যবাদ ডেকে দেওয়ার জন্য। আমি বিরক্ত হইনি। আচ্ছা। রূপকথা অলসতা ভেঙে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। তপবন আবারও পিছু ডাকে তাকে। রূপকথা ফিরে তাকায় তার দিকে। তপবন রূপকথার দিকে এগিয়ে এসে নিজের পায়ের জুতো জোড়া খুলে দিয়ে বলল, এটা পড়ো, ঠান্ডায় খালি পায়ে হেঁটো না, তোমার অনেক কিছু কেনার প্রয়োজন। আমি সময় করে তোমায় নিয়ে যাব। আপাতত এটা পড়ো। আপনি কি পড়বেন? আপনারও তো ঠান্ডা লাগছে। রূপকথার প্রতি উত্তরে তপবন মৃদু হেসে বলল, আমি তো এখনই বেরিয়ে যাব মসজিদের উদ্দেশ্যে। রূপকথা আর কিছু বলল না, জুতো জোড়া পরে নেয়। তপবন যেতে যেতে আলমারি থেকে জায়নামাজ বের করে রেখে বেরিয়ে যায় কক্ষ থেকে। রূপকথা লক্ষ্য করে লোকটির ক্ষুদ্র ক্ষুদ্র দিকে নজরদারি। এই 2 দিন ঘুম থেকে উঠে কাউকে পায়নি, তবে নিঃশব্দ বিচরণে তার ঘুম হালকা হয়ে যেত। সে নিজে নিজেই উঠে নামাজ পড়েছে। রূপকথা মৃদু হেসে ওয়াশরুমে ঢুকে যায়। মস্তিষ্কে চলে লোকটার কর্মকাণ্ড। লোকটা বয়স্ক দেখেই কি এত দায়িত্ববোধ? সকলের ক্ষুদ্র ক্ষুদ্র দিকগুলোতে নজর। রূপকথা নামাজ পড়ে আর ঘুমালো না। যদি ঘুম না ভাঙে, সে ঘর থেকে বের হয়ে করিডোরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো। তখনই দেখলো মৌনতা নিজের ঘর থেকে বের হয়ে ননদের ঘরের দিকে যাচ্ছে। সেও অলস পায়ে হাঁটতে হাঁটতে গেল ননদের ঘরের দিকে। রোজের কমফোর্টারের ভেতরে ঢুকে মৌনতা ঘুমন্ত মেয়েকে শক্ত করে বুকে জড়িয়ে নিল। ঘুমন্ত মেয়ের কপালে ঠোঁট চেপে চুপটি করে শুয়ে রইল। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা রূপকথা মৃদু হাসলো মা মেয়ের ভালোবাসা দেখে। অন্তঃস্থল মলিনতায় ছেয়ে যায়। কিছুদিন আগে সেও এমনি মায়ের উষ্ণতায় আরামে ঘুমাতো, আজ সেটার স্মৃতি শুধু। সে ধীর পায়ে ঘরে ঢুকতে মৌনতা অবাক হয়ে শুধায়, এই কি রূপকথা, এত সকালে ঘুম থেকে উঠে বসে আছো কেন? রূপকথা স্মিত হাসলো, তবে ব্যক্ত করলো না অন্তঃস্থলের ভয়। শাশুড়ি নিশ্চয়ই বরদাস্ত করবে না বেলা করে ঘুমানো। সে বলল, ফজরের পর আর ঘুম আসে না ভাবি। আচ্ছা, ভাবির কাছে এসে বসো। নাও, কমফোর্টারের ভেতরে ঢোকো, শীতে বাইরে থাকার প্রয়োজন নেই। সকালে নাস্তা বানাতে হবে না ভাবি? রূপকথা সতর্ক কণ্ঠে শুধায়। মৌনতা লক্ষ্য করে মেয়েটার চোখে অদ্ভুত ভীতি সংসার জীবন নিয়ে। সে হাত বাড়িয়ে কাছে ডাকে। রূপকথা গিয়ে তার পাশে পা গুটিয়ে বসলো। মৌনতা তার হাত আঁকড়ে ধরে বলল, নাস্তা বানানো নিয়ে এত চিন্তা নেই যে না ঘুমিয়ে উঠে বসতে হবে। আমি আছি, জবা আছে, মাজেদা চাচি আছে, সবাই মিলে চট করে বানিয়ে ফেলবো। তুমি এই নিয়ে মোটেও চাপ নেবে না। আমি জানি তুমি আম্মাকে ভয় পাচ্ছ, ভয়ের কিছু নেই। সে উপর থেকে কঠোর হলেও ভেতরটা নরম। রূপকথা ম্লান হেসে ভাগ্যক্রমে পেয়ে যাওয়া বড় বোনকে দেখছে।
তার জীবনের পথগুলো যতই রুক্ষ হোক না কেন সঙ্গীরা হয় আগলে রাখার মতো শক্তিশালী সত্তা। তপবন ফজরের সময় ঘর থেকে বের হয় আর ঘরে ঢোকানো অফিসে যাওয়ার আগ পর্যন্ত। তখন 9টা বাজে। তপবন বাবার সাথে 10টার দিকে অফিসে যাবে। তারা ফজরে নামাজ পড়ে হেঁটে 8টার দিকে বাসায় ফিরেছে। সরোবরের সামনে বেশ খানিকটা খোলা জায়গা রয়েছে, যেখানে বাগান রয়েছে আর সেখানে বেতে চেয়ার টেবিল রয়েছে, যেখানে রোদে বসে আছে তকদির শিকদার, নির্জনা বেগম আর তপবন। তিনজনের হাতেই চা। তপবন বাবা মায়ের সাথে কথা বলছিল আর অলস দৃষ্টিতে চারিদিকে অবলোকন করছিল। সেভাবেই হঠাৎ করে তার দৃষ্টি আটকায় দালানের পশ্চিম পাশে দোতলার বারান্দাতে। তপবনের মাঝে অলসতা আড়ষ্টতা ভঙ্গ হলো। সে চায়ের কাপটি রেখে সিদ্ধারা সোজা করে বসে। মুহূর্তে তার চোখে মুখে বিস্ময় খেলে গেল। বারান্দার একদম কিনারায় রেলিং এর উপর এক শাড়ি পরিহিতা নারীকে দাঁড়িয়ে থাকতে দেখে উপরন্তু ওই ঘরটা তার। সে তড়িৎ গতিতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে দৌড়ে বাড়ির ভিতর ঢুকে গেল। নির্জনা বেগম আর তকদির শিকদার হঠাৎ করে তপবনের এমন দৌড়ে হতবাক হয়ে গেল। তারা আতঙ্ক নিয়ে উচ্চস্বরে শুধায়, কি হলো? তপবন এভাবে দৌড় দিল কেন? তকদির শিকদারের প্রশ্নের কোনো জবাব আসলো না। তারাও চেয়ার ছেড়ে দ্রুত ঘরের দিকে পা বাড়ায়। আর মাত্র 1 ইঞ্চি রেলিং এর উপর পা দুটো দৃঢ়ভাবে চেপে বারান্দার দরজার কপাট আঁকড়ে ধরে রূপকথা নিজের সর্বোচ্চ চেষ্টা করছে আর মাত্র 1 ইঞ্চি দূরত্বে টক বড়য়ে জড়ানো কাণ্ডটি ধরার। সফলতা আর বেশি দূর নয় ভেবেই তার মুখে হাসি প্রগাঢ় হলো। কিন্তু যেই না কাণ্ডটি একটু ছুঁতে পারল, অমনি কেউ ক্ষিপ্ত গতিতে এসে তার কোমর আঁকড়ে ধরে রেলিং এর উপর থেকে নামিয়ে নিল। দৈবাত আক্রমণে রূপকথা চিৎকার দিয়ে উঠল। সেই চিৎকার উপেক্ষা করে তপবন ক্ষিপ্ত কণ্ঠে চেঁচিয়ে উঠল, পাগল হয়েছে তুমি? কি করতে যাচ্ছিলে ওখানে? মরতে যাচ্ছিলে? জীবন তো সস্তা তোমার কাছে? একবারও মনে পড়লো না নিজের অসহায় মা বোনের কথা? কি হতো তাদের? কেন করতে যাচ্ছিলে এমন? আমি কি কখনো তোমায় কোনো কিছুর জন্য জোর করেছি? জোর করে সংসার করতে চেয়েছি? তুমি যখন চাও এই সম্পর্ক থেকে মুক্তি নিতে পারবে, সেটা তো আমি প্রথম দিনই বলে দিয়েছি। তবে কি ভেবে এই সিদ্ধান্ত নিলে? তোমার মুক্তির প্রয়োজন, তুমি আমায় বলতে। রাগান্বিত স্বরে মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একাধারে বলা কথাগুলো ঝাঝা করে উঠল রূপকথার কর্ণদ্বয়। রাগে রীতিমতো কাঁপছে তপবন। ফর্সা মুখশ্রীতে লালচে আভা সুস্পষ্ট। বদ্ধ নেত্রে রূপকথা তখনও দুহাতের সাহায্যে তপবনের কাঁধ ছেলে তাকে দূরে সরানোর চেষ্টা করছে আর বলছে, ছাড়ুন ছাড়ুন। তপবনের হুঁশ ফিরল রূপকথার মিনমিনে কণ্ঠে। সে তাকায় নিজের এবং রূপকথার অবস্থানের দিকে। চোখের সামনে মেয়েদিন ফর্সা উদর ভেসে উঠতে তপবন দ্রুত রূপকথার কোমর ছেড়ে নিচে নামিয়ে দেয়। এলোমেলো দৃষ্টি ফেলে রাগে ফোঁসফোঁস করতে করতে পাঞ্জাবির আস্তিন ঠিক করতে লাগলো। নতমস্তকে রূপকথা নিজে শাড়ি ঠিক করে পুরো দেহে আঁচল জড়িয়ে নিল আর চোখে একবার রাগে ফোঁসফোঁস করতে থাকা তপবনের দিকে তাকিয়ে সে নিচের দিকে তাকায়। মেঝেতে টক বড়ই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সে হাঁটু গেড়ে বসে নির্লিপ্ত শান্ত বদনে সেগুলো কুড়াতে লাগলো। কোমরে হাত দিয়ে তপবন কপাল কুঁচকে রূপকথার কার্যক্রম দেখছে। মূলত বোঝার চেষ্টা করছে সদ্য ঘটে যাওয়া ঘটনাটি। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা টক বড়ইগুলো সব কুড়িয়ে ফের নিজের শাড়ির আঁচলে লুকিয়ে নিয়ে রূপকথা চুপ করে রুমে ঢুকে যায়। ঘটনাটির প্রেক্ষাপট বুঝতে পেরে বাখারা তপবন অবাক পানে তাকায় বারান্দা সংলগ্ন দাঁড়িয়ে থাকা টক বড়ই গাছটির দিকে, আরেকবার রূপকথার দিকে। ডালে ডালে পাকা টক বড়ইয়ের সমাহার। তার মানে মেয়েটা বড়ই পারছিল। তপবন ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলল। ভেবেছিল আজকারও মৃত্যুর কারণ হতে হবে। সে লম্বা এক নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে রুমের ভেতর ঢুকে যায়। নির্জনা বেগম সহ তকদির শিকদার ছুটতে ছুটতে আসে। তপবন তাদেরকে আশ্বস্ত করলো কিছু হয়নি। তার ঠিক 1 ঘন্টা পর রূপকথা তখন রান্নাঘরে ছিল। জবা তার কাছে ছুটতে ছুটতে আসে। বড় ভাবিজান, দেখেন আপনার জন্য কি পাঠাইছে বড় ভাইজান। জবার উচ্ছ্বসিত কণ্ঠে বলেই রূপকথা তার দিকে এগিয়ে যায়। রূপকথার হাতে একটা ঝুড়ি দিয়ে বলল, এই নেন। হ্যাঁ, ভাইজান কইছে এইটা আপনারে দিতে। রূপকথা চকচকে দৃষ্টিতে তাকায় এক ঝুড়ি কাঁচা পাকা টক বড়ইয়ের দিকে। তার টক বড়ই খুব পছন্দ। এখানে এসেছে থেকেই দেখেছে এই গাছটিতে অনেক টক বড়ই পেকে বসেছে, কিন্তু কেউ খায় না। তার ভীষণ লোভ হয়েছিল, তাই সে গিয়েছিল পারতে। সে ঝুড়ি ভর্তি টক বড়ই নিয়ে প্রসন্ন মনে হাসলো। জবা কাজ করতে করতে মাজেদা চাচিকে দেখিয়ে প্রসন্ন কণ্ঠে বলল, এখনই কি ভালোবাসা দেখছেন। ভাবিজান সকালে টক বড়ই খাইতে চাইছিল, তাই সে গাছ থেকে 1 ঝুড়ি টক বড়ই পাইরা পাঠাইয়া দিছে। এহেন মন্তব্য ও ছোট্ট রূপকথার স্বরূপ চোখ মুখ কুচকে নিল। ভালোবাসা, এটা কি এতই সহজ বিষয়? ভাবনার বিষয়বস্তু খানিক কঠিন মনে হলো তার। সে আবার রান্নায় মগ্ন হয়। দেখা যাক এই কঠিন বিষয় আদৌ রূপকথার জীবনে কঠিন থাকে নাকি সবচেয়ে সহজ একটা বিষয় হয়ে ওঠে। বছরের শুরুর দিনগুলোতে স্কুলের পরিবেশ কিছুটা আনন্দমুখর, উৎসব প্রবণ থাকে। অনুষ্ঠান, নানা আয়োজনে ক্লাস ঠিক মতো হয় না। এই কারণে তানশান বছরের শুরুর 2 দিন স্কুলে যায়নি, ঘরে বসে পড়াশোনা করেছে। কিন্তু আজ সে স্কুলে যাচ্ছে। তানশান তৈরি হয়ে বের হতে তপবন তার টাই বেঁধে দিল। ছেলে টাই বাঁধতে পারে না। অতঃপর কপালে আছড়ে পড়া চুলগুলোকে পেছনে ঠেলে দিতে দিতে বলল, নিচে যাও, বাবা তোমার ব্যাগ গুছিয়ে আসছে।
বেশি বই দিও না, আজও ঠিক মতো ক্লাস হবে না, 2-3টা ক্লাস হবে। আচ্ছা, আমি ফোন করে জেনে নিচ্ছি কী কী ক্লাস হবে। তুমি গিয়ে তাড়াতাড়ি খাওয়া শেষ করো, পাপা দেরি হয়ে যাচ্ছে, অফিসে যেতে হবে। তানশান নিচে যায়। নির্জনা বেগম তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, স্কুলে যাচ্ছ আজ? টিফিন নেবে? তানশান চেয়ার টেনে বসতে বসতে বলল, টিফিন নেব না দাদুমণি, আজ বেশি ক্লাস হবে না। আচ্ছা, তবে এখন কি খাবে মাকে বলো। যে জীবনে মা ডাকটি অসম্ভব ছিল, সেই জীবনে ইদানিং হরহামেশে মা শব্দটি প্রতিধ্বনিত হয়। শাশুড়ির কথায় রূপকথা রান্নাঘর থেকে পা চালিয়ে খাবার ঘরে আসে, বলে, আমা কিছু বলেছেন? তানশান নির্জনা বেগম চোখ তুলে তাকায়। নির্জনা বেগম বললেন, তোমার ছেলে স্কুলে যাচ্ছে, তার নাস্তা কোথায়? মনতা রান্নাঘর থেকে ত্রস্ত পায়ে এগিয়ে এসে ব্যস্ত কণ্ঠে বলল, তানশানের জন্য তো স্যান্ডউইচ আর টাকুস বানিয়েছি তো আম্মা। নির্জনা বেগম শান্ত দৃষ্টিতে তাকায় মেজ বৌমার দিকে, আদেশে সুরে বলে, যার দায়িত্ব সে পালন করবে। এগুলো রান্না করার পদ্ধতি বড় বৌমাকে শিখিয়ে দেবে, আগামীকাল থেকে সে তৈরি করবে। মৌনতা মাথা নেড়ে সায় জানায়, রূপকথা নিরুত্তর দাঁড়িয়ে দায়িত্বের ভারগুলো বহন করতে। তানশান কিছু বলে না, নীরবে মেজ মায়ের দেওয়া খাবার খেতে লাগলো। বাড়ির সকলে এখনো নাস্তার টেবিলে আসেনি। তপবন, তানশান আর তকদি শিকদারে তারা আছে, তাই তারা নিজেদের ব্রেকফাস্ট আগেই করে নেয়। কিছুক্ষণ বাদ তপবন আর তকদি শিকদারও আসে নাস্তার টেবিলে। রূপকথা মৌনতা সকলকে নাস্তা বেড়ে দেয়। রান্নাঘরে যেতে যেতে রূপকথা একবার ফিরে তাকায় পাশাপাশি বসে নাস্তা করতে থাকা বাবা ছেলের দিকে। অন্তঃস্থল বলে, এটা একটা সুন্দর দৃশ্য। স্কুল ইউনিফর্ম পরিহিত তানশানকে দেখে অন্তঃস্থল মলিন হয়। তার জীবনের গতিবিধি যদি আর 5টা সাধারণ মানুষের মতো হতো, তবে এখন সেও এমন আনন্দের সহিত কলেজে যেতে পারত। আকাঙ্ক্ষা ভরা চাহনিতে পর্যবেক্ষণ করে ছেলের পাশে বসা ভারী এই গম্ভীর মুখশ্রীতে। বেশ কদিন হয়ে গেল মানুষটা তার পড়াশোনার বিষয়ে একটা টু শব্দ করেনি। সে তো বলেছিল পড়াশোনা করতে দেবে, সে কি একবার জিজ্ঞাসা করবে? কিন্তু ও লোকটা তো না বলতেই সব বুঝে যায়। এটাও তো বোঝার কথা, স্কুল কলেজ খুলে গিয়েছে যে। নিজ ভাবনায় বিভোর হঠাৎ শাশুড়ির চোখে চোখ পড়তে রূপকথা মৃদু হকচকায় দ্রুত কদমে রান্নাঘরে ঢুকে গেল। তপবন তানশানকে নিয়ে বেরিয়ে যায়। ছেলেকে স্কুলে দিয়ে সে অফিসে যাবে। ঘরের সকলে তখন নাস্তা করা শেষ। শুধুমাত্র ইরোজ আর ইমরোজ ব্যতীত। নির্জনা বেগম নাস্তা করে ঘরে যেতে যেতে বললেন, যাবা, এরোজের ঘর থেকে সব আধোয়া কাপড়গুলো নিয়ে এসে ধুয়ে দে। জি চাচি। জবা আনত মুখে জবাব দিল। অন্যদিকে চোখে মুখে ঘোর বিরোধ এই আদেশ মানতে। নির্জনা বেগম চলে যেতেই জবা ছুটল রান্নাঘরে। রূপকথা, মৌনতা আর মাজেদা চাচি দুপুরে রান্নার জোগাড়ে ব্যস্ত। সে তড়িঘড়ি করে ঢুকেই ঘোর বিরোধিতার সাথে বলল, চাচি জান কইছে ছোট ভাইজানের ঘরে থেকে আধোয়া কাপড়গুলো আইনা ধুইয়া দিতে, কিন্তু আমি ওই বাগের গুহায় ঢুইকা ওই কাপড় আনতে পারবো না। মৌনতা ভিজিয়ে রাখা মাছ তুলতে তুলতে বলল, তুই না করলে কে করবে? আমি? আপনারে কইছি মাজেদা চাচি খালি আমারে কাপড়গুলো আইনা দেবে, বাকি কাজ আমি করব। মাজেদা চাচি আরো তীব্র প্রতিবাদ করে বলল, আমি পারুম না মাই যাব, তুমি ওর কাজ ওরে করতে কও। গতকালকে কি হয়েছে তা তো তুমি জানো না, স্বামীরে পাইয়া উপর থিকা আর নামও নাই। মৌনতা ঠোঁটে ঠোঁট চেপে থমথমে মুখে বলল, কি হয়েছে চাচি? মাজেদা সবজি কাটা রেখে উঠে আসে। মৌনতার রূপকথার কাছে চাপা স্বরে ফিসফিসিয়ে বলে, কাল রাইতে এরোজ বাবা পুরাই মাতাল হইয়া বাড়ি আইছে 1:30টার সময়। আমি তো ডরে মইরা গেছিলাম অবস্থা দেখা, খাড়াইতেও পারছিলাম না, হেলতেছিল এদিক ওদিক। আমি আর জবা ধরতে গেলাম, ধরতেও দেয় না। আমি তো বুঝতেছিলাম না কি করিব, তাই লেবুর শরবত বানাইয়া নিয়াই গেছিলাম। হ্যাঁ কি করছে জানো, গ্লাসটা সুরে মাইরা ভাঙি ফেলছে। কত বড় মাতাল! হ্যাঁ শব্দে ভাবি আর ভাইজান ঘুম থেকে উঠা গেছে। ভাইজান তো বেজাই রাইগা গেছিল, কিন্তু ভাবি কোনো রকম সামলাইছে। তারপর ভাবি এরোজ বাবারে ঘরে দিয়ে আসছে। মৌনতা বিরক্তি মিশ্রিত কণ্ঠে বলল, কি একটা অবস্থা চাচি! এমন চলতে থাকলে ঘরের পরিবেশ নষ্ট হবে। নাইলার তানশানের উপর কেমন প্রভাব পড়বে ভাবুন তো। রূপকথা কৌতূহলী গলায় শুধায়, উনি এমন করে কেন ভাবি? মৌনতা কাঁধ ঝাঁকিয়ে বলল, জানি তো, আমি এই বাড়িতে এসেছি থেকেই দেখছি সে একটু কেমন জানো, আলাদা সবার থেকে। আমার সাথে কখনো একটু তাকিয়ে দুটো ভালো মন্দ কথা বলেনি আজ পর্যন্ত, জানো। দেখলেই এমনভাবে এড়িয়ে যাবে যেন আমি তার কোনো শত্রু।
হুদা আপনি না ভাবিজান, আমগো সবাইরে দেখলেই এমন করে। হ্যাঁ, আমারে দেখলে তো মনে হয় কেটে কুটে খেয়ে নিবে, এমন ভাব করে। এত কথা বাড়াস না জবা, তাড়াতাড়ি কাপড়গুলো এনে ধুয়ে শুকাতে দে। রোদ তো চলে গেল বলে, তখন ভেজা ভেজা গন্ধ আসবে আর ছোট ভাইজান চেঁচামেচি করবে, তখন কিন্তু তোর রক্ষা নেই। মৌনতার কথায় জবা কাঁদো কাঁদো গলায় বলে, এমন কথা কইেন না ভাবিজান, একটু বোঝার চেষ্টা করেন। মাঝে তা শাশুড়ি একটু যাইতে কন। আমার বয়স হয়েছে, উপরে উঠতে নামতেও জান যায় জবা, ন্যাকামো করিস না যা। মাজেদা চাচি তিরিক্ষি মেজাজে বলল। জবা মুখ বাঁকিয়ে বলল, এখন কোমরে ব্যথা, কোনো গোপন কথা শোনার জন্য তত্তরিয়ে উপরে উঠা যাওয়ার সময় ব্যথা থাকে না, তাই না? মুখ পুরি, তোর মুখ বেশি চলে, তুই শুধু আমার সাথে মুখ নাড়াতে পারিস। তর্ক বিতর্ক শেষে জবাকে যেতে হয় এরোজের ঘরে। বুক ভরা সাহস নিয়ে দরজায় টোকা দিলে আওয়াজ আসলো না। জবা এবার ধাক্কা দিল, সাথে সাথে খুলে যায় দরজাটি। জবা তড়িৎ মাথা ঢুকিয়ে উকি দিয়ে ঘরের মানুষটির পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পুরো ঘর শূন্য। এর চেয়ে বোধহয় খুশির দৃশ্য আর কিছু হতেই পারে না। জবার জন্যে সকল ভয় উড়ে গেল। নিশ্চিত ষাঁড়গরু ও ভাইজান বাথরুমে। সে কাঠবিড়ালির মতো লাফাতে লাফাতে ঘরে ঢুকলো নির্ভয়ে। সব অধোয়া বস্ত্রগুলো বাস্কেটে ভরে নিল। জবার স্বভাব হলো যেখানে যাক না কেন সেখানে এক চাঞ্চল্যকর কিছু তথ্য খোঁজার আপ্রাণ চেষ্টা তার মাঝে থাকে। এরোজের ক্ষেত্রে এটা আরেকটু বেশি। সে নাক দিয়ে গন্ধ শুকতে লাগলো। না, আজ আর বাজে গন্ধ আসছে না ঘর থেকে। গতকাল যে বাহির থেকেই খেয়ে এসেছে। কোমরে হাত দিয়ে সব পর্যবেক্ষণ করতে করতে হঠাৎ করে তার সূক্ষ্ম তীক্ষ্ণ নজরে বিস্ময় ছুঁয়ে গেল। আলতো খুলে রাখা কাবার্ডের ভেতর তাকালে সে তড়িঘড়ি ছুটে যায় কাবার্ডের দিকে। আলতো খুলে রাখা কাবার্ডের পাল্লা পুরোটা খুললে সে মৃদু চেঁচিয়ে উঠল। কাবার্ড ভর্তি নিষিদ্ধ পানীয়ের বোতল দেখে। তার এক কিনারায় রাখা একটা ডায়েরি। সে ডায়েরিটা খপ করে হাতে তুলে উল্টো পাল্টে দেখতে লাগলো। সে ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করেছে। কোনো কিছু দেখলেই পড়তে পারে, কিন্তু যুক্তবর্ণ উচ্চারণ করতে গিয়ে তার একটু কষ্টই হয়। বারান্দার গ্লাসের শাটারের ওপারে উদম গায়ে দাঁড়িয়ে থাকা এরোজ সিগারেটে শুকটান দিতে দিতে ঘরের দিকে পা বাড়ালে পা থেমে যায়। রাগে চোয়াল শক্ত হয়ে আসে জবাকে তার মদের বোতল শুকে শুকে দেখতে দেখে। সে উগ্র হাতে শাটার খুলতে জবা হকচকিয়ে পিছু ফিরে তাকায়। তৎক্ষণাৎ তার আত্মা যাই যাই করে উঠল। নিশ্চিত গোপন জিনিস দেখে নেওয়ার অপরাধে ছোট ভাইজান এখন তাকে মেরে গায়েব করে দিবে। এরোজ দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে, জবার বাচ্চা, তোর সাহস কত বড়, তুই আমার জিনিসে হাত লাগাস? এরোজ সিগারেট ছুঁড়ে মেরে তেরে আসার আগে জবা প্রাণ হাতে নিয়ে এক দৌড় লাগায়। সাথে থাকে গগন বিধারী চিৎকার, ওই মাইজা ভাবিজান, আমারে বাঁচান। জবা হাওয়া হয়ে গেলেও এরোজের রাগ তুঙ্গ স্পর্শী। সে চেঁচিয়ে উঠল ক্ষিপ্ত কণ্ঠে, আম্মা, আম্মা! ছেলের এমন বিকট চিৎকারে নির্জনা বেগম হন্তদন্ত হয়ে বের হয়। তার পিছু পিছু নায়েলও আসে নিজের রিক্সা গাড়ি চালিয়ে। বিকট চিৎকারে মিয়ে গিয়ে থামে বসার ঘরে। তার চোখে মুখে ভয় দেখা গেল। এমন চিৎকার যে ঘরের কেউই কখনো করেনি। নির্জনা বেগম চিন্তিত কণ্ঠে শুধায়, রোজ চিৎকার করছো কেন? শরীর খারাপ লাগছে? এরোজ চিৎকার করতে করতে ঘর থেকে বেরিয়ে আসে। ভদ্র কণ্ঠে বলে, আম্মা, জব আমার ঘরে ঢুকেছে কোন সাহসে? আমি পাঠিয়েছি রোজ তোমার আধোয়া জামা কাপড় আনতে। ও নিজের কাজ না করে আমার জিনিসপত্রে হাত দেয়। আম্মা, ওকে সাবধান করে দাও। ওর স্বভাব কিন্তু মোটেও ভালো না। আরেকবার যদি এইসব আমার চোখে পড়ে থাপড়ে ওর দাঁত ফেলে দিব। আচ্ছা, আমি ওকে দেখে নিচ্ছি, তুমি রাগ করো না, আর কখনো এমন করবে না। এরোজ ফুঁসতে ফুঁসতে ঘরে চলে যায়। নাইল রিক্সার হ্যান্ডেল আঁকড়ে ধরে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। মাম্মা যে ঠিক বলে, ছোট পাপা সুইট না, রাগী। জবাকে ইচ্ছে মতো ঝেড়ে দিল নির্জনা বেগম। বিমর্ষ মুখে জবা রান্নাঘরে ঢুকলে মৌনতা দীর্ঘশ্বাস ফেলে বলল, কোনো কাজ তুই ঝামেলা ছাড়া করতে পারিস না জবা? তোকে কেউ শুধু শুধু বাকি গিয়েছিস কাপড় আনতে, তার জিনিসে হাত দিতে কেন হবে তোর? জবা কপাল কুচকে থমথমে মুখে বলল, আমি একটা চাঞ্চল্যকর তথ্য পাইছি ভাবিজান। এই তথ্য উন্মোচন করতে পারলে ছোট ভাইজানের এমন মাতাল গুন্ডা হইয়া যাওয়ার রহস্য উন্মোচন হইয়া যাইব। তোকে তো অ্যাওয়ার্ড দেওয়া লাগে জবা। তার রহস্য উন্মোচন করে তোর কোন লাভ হলো বল? মৌনতা দাঁতে দাঁত চেপে বলল। মাজেদা তন্মধ্যে হৈ হৈ করে উঠল, মাইজাবু, একটু শোনো না, ও কি কয়। আমারে মনে হয় এরোজ বাবার এমন হইয়া যাওয়ার পিছনে কোনো রহস্য আছে। দেখা যাইব কোনো মাইয়ার হাত আছে। এই যে বা কত কি তথ্য পাইছিস।
মৌনতা ডানে বামে মাথা নেড়ে নিজ কর্মে লিপ্ত হয়। জবা সাগ্রহী কণ্ঠে বলল, ছোট ভাইজানের কাবাড ভর্তি মদের বোতল চাচি, আর একটা ডায়েরিও আছে জানেন, হেতে গুরুত্বপূর্ণ কিছু লেখা আছে। আমি পড়ার সময় পাই নাই, তার আগে দানও বাইসা গেছে। মাজেদা উৎসুক কণ্ঠে বলল, ডায়েরিতে কারো নাম দেখছো? দেখার সময় পাইছি, আরেকদিন দেখব, যেদিন বাড়িতে না থাকবে, বুঝলেন? এরোজ বাবায় দরজা তালা মাইরা বাইরে যায়, তুই কেমনে দেখবি? সে আমি যে কইরাই হোক রহস্য উন্মোচন কইরাই ছাড়ব। তুমি আমার উপর ছাইরা দাও। জবার দৃঢ় কণ্ঠ। সেই আধোয়া কাপড় আর জবার দ্বারা আনা সম্ভব হয় না। পরে মৌনতায় যায়। নিজের রিক্সা গাড়িটা নিয়ে সেই থেকে রান্নাঘরের আশেপাশে ঘোরাঘুরি করতে থাকা নায়েল মাকে দেখতেই হাত বাড়িয়ে দিল। মাম্মা কোলে। মৌনতা তাকে কোলে তুলে নেয়, আদুরে গলায় শুধায়, আমার মা কি একা একা বোর হচ্ছে? মা সরি, চলো আমরা এখন একসাথে কাজ করব। নায়েল সত্যি বোর হচ্ছিল। আজ বাড়িতে ভাইজানও নেই, ফুপিও নেই, কে তার সাথে খেলবে? মৌনতা তাকে কোলে করে এরোজের ঘরের দরজায় গেল। চোকা দিলে কোনো সারা শব্দ আসে না, তাই সে চাপিয়ে রাখা দরজা খুলে উকি দিয়ে ডাক দেয়, ছোট ভাইজান আসবো? এবারেও সারা শব্দ আসে না। সে সতর্ক দৃষ্টি ফেলে দরজা ঠেলে মন্থর গতিতে পা বাড়ায়। অমনি তীব্র প্রকট ঝাঁঝালো গন্ধে মা মে নাকমুখ কুচকে ঘৃণ্য শব্দ করে উঠল। ইয়াক। মায়ের মতো নায়েলও ওয়াক ওয়াক করে উঠল। সদ্য বাথরুম থেকে বের হওয়া এরোজের কপাল টান টান হয়ে গেল সেই দৃশ্যে। হাতের জ্বলন্ত সিগারেটটা পাশের ডেস্কে চেপে ধরে গমগমে স্বরে শুধায়, সেখানে মৌনতা নাকে কাপড় চাপতে গিয়েও চাপতে পারে না। এরোজকে দেখে তড়িৎ কাপড় সরিয়ে ফেললো মুখের উপর থেকে। মৌনতা হড়বড়িয়ে কৈফুতে সুরে বলে, ভাইজান আধোয়া কাপড়গুলো নিতে এসেছি। এরোজ আর কোনো রূপ বাক্য বিনিময় না করে ঘরের কোণে রাখা লন্ড্রি বাস্কেটটা হাতে তুলে নিয়ে দরজার বাইরে রেখে আসলো। অতঃপর দরজার পাশে খাম্বার মতো দাঁড়িয়ে রইল। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা মৌনতা বুঝলো তাদের বেরিয়ে যাওয়ায় মৌন নির্দেশ ছিল এটি। কি রুরু আচরণ! সে কপাল কুচকে বেরিয়ে যায় ঘর থেকে। বিগত দুদিন তানশান ভাইজানের থেকে চকলেট নিল, আজ আর ভাইজানের কাছে চকলেট ছিল না। তাই নায়েল তড়িঘড়ি করে মাকে চেপে ধরে বলে, মাম্মা দাঁড়াও দাঁড়াও। পরপরই এরোজকে উচ্চস্বরে ডেকে ওঠে, এই লাগে ছোট পাপা। দরজা লাগাতে যাওয়া এরোজের গতিরোধ হয় সেই বিকৃত সম্বোধনে। দুহাতে দরজার কপাট আঁকড়ে ধরে শুধায়, কি চাই? আমায় একটা চকলেট দেবে? মিনমিনে স্বরে বলা সেই আবদারে এরোজ শান্ত দৃষ্টি ফেলল। মৌনতা মেয়ের সাহস দেখে যার পণ্যায় অবাক। সে আর চোখে অবলোকন করে লালচে চোখ, মুখের উগ্র লোকটিকে। মা মেয়ে ভেবেই নিয়েছিল যে তারা এখন চরম উগ্র আচরণের শিকার হবে, কিন্তু তাদের ধারণায় কিঞ্চিত বিঘ্ন ঘটিয়ে এরোজ ঘরে চলে যায়। মৌনতা উকি ঝুঁকি দিয়ে তা দেখতেই চোখ চকচক করে উঠল। তড়িঘড়ি করে নায়েলকে ফিসফিসিয়ে বলল, একা একা খাবে মা? মায়ের জন্য একটা চাও। এরোজ মিনিটের মাঝে ফিরে আসে একটা চকলেট হাতে। নায়েল মায়ের কোল থেকে ঝাঁপিয়ে পড়ে চকলেটটা নিয়ে গাল ভরে হাসলো। চটপটে কণ্ঠে বলল, মাম্মাকে ওটা দাও। এরোজের অতি শান্ত গম্ভীর দৃষ্টি মৌনতার উপর পড়তে এসে তৎক্ষণাৎ সৌজন্য হেসে বলল, না না ভাইজান, আমার লাগবে না। ও বোঝেনি আমি কি ছোট নায়েল। কিন্তু তুমি তো একটু আগেই চকলেট খেয়েছো। নায়েলের অবুঝ কণ্ঠে মৌনতার এবার কপাল চাপড়াতে ইচ্ছা হলো। সে কৃত্রিম হেসে বলল, মা তো দুষ্টুমি করেছি নায়েল। ভাইজান আসি, আপনি দরজা লাগান। মৌনতা দ্রুত মেয়েকে নিয়ে পা বাড়ালে গম্ভীর কণ্ঠ প্রতিধ্বনিত হয়। দাঁড়ান। মৌনতা ফিরে তাকায়। এরোজ ঘর থেকে আরেকটা চকলেট এনে বাড়িয়ে দিল। নায়েল গাল ভরে হেসে সেটা খপ করে নিয়ে নিল। সাথে সাথে এরোজ শব্দ করে দরজাটা বন্ধ করে দিল। মৌনতা আর নায়েল বেজায় খুশি হয়ে গেল চকলেট পেয়ে। তার খুশিতে খিলখিলিয়ে হেসে ওঠে। চকলেটের ভেতরে থাকা স্ট্রবেরি আর মার্শমেলোর ফিলিং তাদের খুব পছন্দের। মৌনতা মেয়েকে নিয়ে ঘরের দিকে পা বাড়াতে বাড়াতে উপর থেকে চেঁচিয়ে বলল, জবা কাপড় চোপড় ওই দরজার সামনে নিয়ে তাড়াতাড়ি ধুয়ে দে। আইতেছি ভাবিজান। জবাও চেঁচিয়ে জবাব দেয়। মৌনতা নিজের ঘরে ঢুকে অন্ধকারাচ্ছন্ন ঘরে আলো জ্বালায়। ইমরোজের ঘুমে বিঘ্ন ঘটতে এসে বিরক্তিকর শব্দ করে উঠল। জড়ানো কণ্ঠে উত্তপ্ত মেজাজে বলল, লাইট নেভ মৌনতা। মৌনতা গায়ে মাখে না সেই বিরক্তি। জানালা খুলতে খুলতে বলে, দুপুর হয়ে গিয়েছে ইমরোজ, উঠে পড়ুন, গোসল করে নাস্তা খেতে আসুন। এতক্ষণ খালি পেটে থাকলে শরীর খারাপ করবে। নায়েল মায়ের কোল থেকে নেমে লাফাতে লাফাতে বিছানায় উঠে বাবার পাশ ঘেঁষে শুয়ে পড়ে। চকলেট খেতে খেতে বাবার বদ্ধ নেত্রের চামড়া টেনে ধরে বলল, পাপা ওঠো ওঠো। নায়েল বিরক্ত করো না।
ইমরোজ জড়ানো কণ্ঠে বলল, কিন্তু নায়েল তা সোনার মেয়ে নয়। সে ক্রমাগত বাবাকে বিরক্ত করেই যায়। সারা রাত নির্ঘুম কাটানো ইমরোজ একটা সময় ঘুম পূরণ না হওয়ায় বিক্ষিপ্ত মেজাজে ধমকে উঠল। চুপ, একদম চুপ। কেউ ঘুমালে বিরক্ত করতে হয় না, জানো না তুমি? দীর্ঘদিনের জমানো কথার ফুলঝুরি খুলে বসা নায়েলের হাসি মিলিয়ে গেল বাবার বিকট ধমকে। তার ছোট্ট দেহ কেঁপে উঠল ভয়ে। চমকালো নিজ কর্মে মগ্ন সেই ছুটে এসে ভয়ে কেঁপে ওঠা মেয়েকে কোলে তুলে নিল। সহসা নায়েল ফুপিয়ে কেঁদে উঠল। মৌনতা বিস্মিত হয়। সে অবাক পানে তাকিয়ে মৃদু ক্ষোভের সাথে বলে, এটা কোন ধরনের আচরণ ইমরোজ? এইটুকুনো মেয়ের সাথে কেউ এত জোরে চিৎকার দেয়? ও ভয়ে কাঁপছে। সন্তানের থেকে ঘুম প্রশান্তিকে বেশি অগ্রাধিকার দেওয়া ইমরোজের যখন কিছুই মনোপুত হলো না, সে রাগে গজগজ করে বিছানা ছেড়ে উঠে এবার মা মেয়ে উভয়ের উপর চেঁচিয়ে উঠে বলে, আমার মেয়েটাকে দিনে দিনে বেয়াদব তো তুমিই বানাচ্ছ মৌনতা। কেউ ঘুমালে যে বিরক্ত করতে হয় না, এটা তুমি জানো না? ওকে কি শিখাবে? গতকাল সারা রাত ঘুমায়নি, এটা তুমি জানো না? তবে কেন বেয়াদবের মতো এই সময়ে এসে ঘুমে বিঘ্ন ঘটালে? ইমরোজ থমকে উঠল। মৌনতা ফেলফেল করে অত্যাধিক রুষ্ট আচরণে, কিন্তু ঝগড়ার প্রেক্ষিতে সর্বদা চুপ থাকার অভ্যাস দৃঢ় হওয়ায় পাল্টা প্রতিউত্তর করে না। নীরবে গলাধ্যকরণ করে। সামান্য ঘুমে ব্যাঘাত ঘটানোর ফলে স্বামীর দুর্ব্যবহার, প্রতিবার কথার পিঠে কথা না বলার অভ্যাসে মৌনতার কাছে ইমরোজের মেজাজ ছেড়ে যায়। মৌনতাকে নিরুত্তর দেখে ইমরোজ তোয়ালে হাতে গটগট করে বাথরুমে চলে যায়। যেতে যেতে বলে যায়, নিজের আচরণ ঠিক করো, আর মেয়েকেও একটু আদব কায়দা শেখাও মৌনতা। মৌনতা টলটলে নেত্রে আরশিতে তাকায় নিজের অবয়বের পানে। আরশিতে দৃশ্যমান এই মেয়েটির সাথে কোনো মিল নেই বিয়ের আগের মেয়েটির সাথে। বিয়ের আগে মৌনতা ছিল দুরন্ত, চঞ্চল, মুখের উপর ফটাফট উচিত জবাব দেওয়া একজন প্রাণবন্ত মেয়ে। অথচ বিয়ের পরে সেই মেয়েটি বদলে গেল অচিরে। সে কথা শুনতে শিখেছে, নীরবে গলাধ্যকরণ করতে শিখেছে, তবে পাল্টা প্রতিউত্তর দেওয়া ভুলে গিয়েছে। নিজের চাহিদা, ইচ্ছা অনিচ্ছাগুলোকে গলা টিপে মেরে ফেলেছে। বৈবাহিক জীবনে একটু শান্তির খোঁজে গোটা নিজেকেই বদলে ফেলা মেয়েটি আজও কথা শুনে আচরণ বদলানোর জন্যে। গোসল শেষে ইমরোজ ঘর থেকে বের হলে দেখতে পেল নায়েল একা একা খেলছে করিডোরে। কিয়ৎকাল আগের ঘটনা স্মরণ করে সে এগিয়ে যায় মেয়ের কাছে। নায়েল, পাপার কাছে এসো। বাবার কণ্ঠে নায়েলের মুখে স্বাভাবিক রং মিলিয়ে গেল। চোখে মুখে ফুটে উঠল কিয়ৎকাল আগে সেই ভয়ের আভাস। সে আসলো না, বরং এক পা পিছিয়ে যায়। ইমরোজ পাত্তা দেয় না সেই ভয়কে, বলে, পাপার কোলে আসবে না? নায়েল ফুলদানির সাথে এটে গিয়ে নত শির মিনমিনে স্বরে বলে, তুমি বকা দিয়েছ, আমি ভয় পেয়েছি। ইমরোজ হাঁটু গেড়ে বসে মেয়েকে কোলে তুলে নেয় জোরপূর্বক। গালে চুমু দিয়ে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।